ভালো। আপনি এখানে কেন? এই হাওয়া বাতাস খেতে আসছি। মৃন্ময় মনে মনে বলল, মাগিদের মতো রাস্তার পুরুষদের শরীর দেখানোর জন্য দাঁড়িয়ে আছে। স্রেফ তরির জন্য তোর মতো মাগি বাসায় রেখেছি, আমার জানটার মুখ দেখার জন্য। ইচ্ছে করতেছে ধরে যশোর পল্লীতে রেখে আসি। ওখানে থাকলে ফ্রিতে শরীর দেখানো লাগবে না, রেগুলার টাকাও ইনকাম হবে। এমন সময় তরি ওর রুমে জানালার পাশে এসে দেখলো মৃন্ময় দিশার সাথে কথা বলছে। দিশার পোশাক আর কথা বলার ভঙ্গি দেখে তরি মৃন্ময়ের দিকে তাকালো। মুহূর্তের মাঝে মুখটা মলিন হয়ে গেল। মৃন্ময় দিশার সাথে কথা বলার জন্য এখানে এসে দাঁড়িয়ে আছে, সাথে সাথে জানলাটা বন্ধ করে দিল। তরি জানালা বন্ধ করার কারণটা মৃন্ময় বুঝলো না। মৃন্ময়ের বুকের মাঝে কেমন বাড়ি মেরে উঠলো। মেসেজ যাওয়ার আগে তরির একটা মিষ্টি হাসি তো দেখতে চেয়েছিল। কিরে শালা, জানালার পাশে এসে বৌদি দেখছিস? মৃন্ময় তার দুই গালে হাত রেখে বলল। আস্তাগফিরুল্লাহ, উনি আমার শাশুড়ি মা। দীপ কৌতূহলী হয়ে বলল, ওই বাচ্চা তোর শাশুড়ি মা? তরির বাপ এই মাল বিয়ে করে আনছে। ভাই, এর নজর সারাক্ষণ আমার দিকে। ইজ্জত মান দেখতেছিস সব যাবে, চল মেসে চল। মৃন্ময় আহত কণ্ঠে বলল। ওর হাসি মুখ না দেখে যেতে পারবো না। তন্ময় মৃন্ময়ের গেঞ্জির কলার ধরে টেনে বলল, কাল এসে দেখিস। তুই তো এখন মেসেই থাকিস না, হুটহাট চলে আসিস। আগে বাড়িই আসতে চাইতি না। মৃন্ময় হতাশাগ্রস্তদের মতো বলল। আসলে বাবা পড়াশোনার ফিউচার নিয়ে যে জ্ঞান দেয় আমাকে, দেখলেই তার এই জ্ঞান মনে পড়লে আর বাড়িতে আসতে মন চায় না। এত কিপটা আমার বাপ, কি বলবো ভাই। নিজে 23 বছর বয়সে বিয়ে করেছে, ছেলের যে বউ লাগে বোঝে না। আমাকে কি বলে দিতে হবে আমার বউ লাগবে? এত বড় বাড়ি এসব কে খাবে? ছেলে তো আমি একাই। আমি আমি নাকি উপার্জন না করলে বিয়ে দেবে না। আমি তোর বাপকে বলবো, আপনার ছেলে বউ ভেবে আমাকে জড়িয়ে ধরছে মধ্যরাতে। জড়িয়ে ধরে কি করি সেটাও বলিস? ওরা তিনজনে হো হো করে হেসে উঠল। এরই মাঝে দীপের আইডিতে একটা মেয়ে মেসেজ করলো। ভাবি কেমন আছে? দীপ চোখ বড় বড় করে উত্তর দিল। কার ভাবি? আমার ভাবি আপনার বউ। দীপ উত্তরে রিপ্লাই দিল। আমি সিঙ্গেল রে বোন, বিয়ে শাদী এই পোড়া কপালে নেই। এরপর থেকে দীপের সাথে আননোন মেয়েটার চ্যাট হচ্ছে। সারা রাত জেগেও চ্যাট হচ্ছে, কিন্তু মেয়েটাকে দীপের মনে প্রবল আগ্রহ জাগলো। সে কি ফেক আইডি নাকি সত্যি মেয়ে? মৃন্ময় বা তন্ময়ের ফেক আইডি না তো? কনফিউজ দীপ। ঘড়িতে রাত 9টা বাজে। সারা পড়ার টেবিলে বসে বইয়ের পৃষ্ঠায় একটা মানুষ আঁকাআঁকি করছে। এমন সময় ছোঁয়ার নাম্বার থেকে ফোন এলো। সারা ফোন রিসিভ করলো। দুজনে ভালো মন্দ গল্প শুরু করলো। কখন যে রোশন পেছনে এসে দাঁড়িয়েছে সারা জানে না। ফোনের ওপাশ থেকে সব শোনা যাচ্ছে। ছোঁয়া বলল, রোশন স্যার কেমন আদর করে রে? সারা দুষ্টুমি করে বলল। আর বলিস না, সারা রাত ঘুমোতে দেয় না রে। প্রচুর দুষ্ট উনি, প্রচুর আদর করে। কেন কেন, কি করে? আমাকে জড়িয়ে না ধরলে তার ঘুমই আসে না। 100টা চুমু না দিয়ে সে ঘুমোতেই যায় না। ছোঁয়া অবাক হয়ে বলল। আল্লাহ, দেখে তো বোঝাই যায় না স্যার এমন। এমন সময় সারা পেছনে ঘুরে দেখলো থমথমে মুডে রোশান দাঁড়িয়ে আছে। সারা দ্রুত ফোন কেটে দিল। রোশান গম্ভীর কণ্ঠে বলল। কি বলছিলে? সারা আমতা আমতা করে বলল, কিছু না। আমার স্টুডেন্ট ওরা, আমার ইমেজ নষ্ট করছো তুমি। আপনার শালার শালি ওরা। আমি যদি স্টুডেন্ট হয়ে বউ হতে পারি, ওরা কেন পারবে না? রোশান ভ্রু কুচকে বলল। তোমাকে আমি জীবনে একটা চুমু দিয়েছি। সারা মুখ বাঁকিয়ে বলল। সেই জন্যই তো বিয়ের এতদিন হলো একটা বাচ্চা কাচ্চার মুখ দেখলাম না। হোয়াট, কি সব বলছো তুমি? বাচ্চা আনার মতো বয়স হোক তোমার আগে। সারা আবারও মুখ বাঁকিয়ে বলল। বিয়ের বয়স যখন হয়েছে, বাচ্চা নেওয়ার বয়সও হয়েছে। রোশান হাতের ঘড়ি খুলতে খুলতে বলল। শুয়ে শুয়ে বিড়বিড় করো, বাচ্চা আকাশ থেকে পড়বে। বাচ্চা পেট থেকে পড়বে জানি, সেটা আমার পেট হোক আর আপনার হোক, সেটা নিয়ে সমস্যা নেই। রোশান হাতের ঘড়ি খুলে বেশ সিরিয়াস ভাবে জিজ্ঞাসা করলো। তুমি কি জানো বেবি কিভাবে হয়? জি। প্লিজ বলো, কিভাবে হয়? কবুল বললে? রোশান ঠোঁটের কোণে বাঁকা হেসে বলল। জানতাম উত্তরটা এমনই হবে। বিয়ে করেছে বাচ্চা মেয়ে, উত্তর তো এমনই হবে, তাই না? সারা ফোঁস করে উঠে বলল। বাচ্চা বিয়ে করতে বলেছিল কেউ? কথায় কথায় হুচুক করে ওঠো, বাচ্চাদের লক্ষণ। বাচ্চা এত ইজি ব্যাপার নয় সারা। আমি তোমাকে এখনো স্পর্শ করিনি, বিকজ তুমি আমাকে এখনো এক্সপেক্ট করতে পারোনি। যেদিন তুমি আমার হৃদয়ের কাছাকাছি আসতে পারবে, সেদিন আমার হার্টবিট কন্ট্রোল করতে একটু একযোগ কেটে যাবে। স্পর্শ দূরে থাক, আই নো। সারা মুগ্ধ হয়ে রোশনের কথা শুনছে। এত ভালো লাগে কেন ওনার কথা শুনতে? পৃথিবীর সব মিষ্টি যেন ওনার কথা বলার ধরনে মিশ্রিত। এমন সময় জিনাত না বলেই ঘরে প্রবেশ করলো। এমন মুহূর্তে জিনাতের আশাতে সারা বিব্রত হলো। জিনাত একটা ড্রেস পরে এসে রোশনকে দেখিয়ে বলল। কেমন লাগছে? রোশন জিনাতের দিকে না তাকিয়ে বলল। নাইস, আমরা ঘুমাবো।
তুমি এসো এখন। বারবার রোশনের থেকে প্রত্যাখ্যান হয়েও জিনাত রোশনের কাছে এসে এ আসার কারণটাই বা কি? এখানেও কি কোনো কাহিনী আছে যেটা সারার অজানা? অতীতে কি কিছু ছিল? জিনাত রুম থেকে যেতেই রোশন ঘরের দরজা লাগিয়ে দিল। সারার দিকে তাকাতেই সারা মুখ বাঁকিয়ে বলল। নাইস। রোশন মাথায় হাত দিয়ে বলল। এইবার এই নাইজ আর কতদিন শুনবো কে জানে। আল্লাহ বাঁচাও আমাকে। রাত 11টা বাজে। মেসের ছেলে মেয়েদের জন্য রাত 11টা আহামরি কোনো রাত নয়। গ্রামের মানুষের এক ঘুম হয়ে যায় রাত 11টায়, কিন্তু শহরে মেসে থাকা ছেলে মেয়েদের জন্য রাত 11টা মানে কেবলই সন্ধ্যা। তন্ময় পরপর 3টা টিউশনি শেষ করেছে। লাস্ট টিউশনিটা ছিল ছোয়াদের এক ভাড়াটিয়ার মেয়ে। তন্ময় অন্য টিউশনিগুলো সপ্তাহে 3 দিন পড়ালেও ছোয়াদের বাসার ভাড়াটিয়া মেয়েকে শুক্রবারেও মিস দেয় না। স্টুডেন্টের মা বাবার কাছে তন্ময় এজন্য খুব প্রশংসনীয়। এত ভালো একজন ছাত্র তন্ময়। টিউশনিতে অভিজ্ঞতা অনেক ভালো। এই যুগে কেউই সপ্তাহে 7 দিন পড়ায় না। রেগুলার স্টুডেন্টের মায়ের এত প্রশংসা শুনতে শুনতে অভ্যস্ত তন্ময়। কিন্তু স্টুডেন্টের মা জানে না তন্ময় এই বাসায় কেন পড়াতে আসে। কারণটা একমাত্র ছোয়া। কেবল ছোয়াকে দেখতে পারবে বলে এই টিউশনিটা পড়ানো শেষ হলে তন্ময় ছোয়াকে মেসেজ করলো। পড়ানো শেষ আমার, বাইরে এসো। তন্ময়ের মেসেজ পেয়ে ছোয়ার ঠোঁটে মৃদু হাসি। ঠোঁটে মুচকি হাসি নিয়ে ছোয়া বাইরে এসে রিপ্লাই করলো। আসছিস? তন্ময় বাইরে এসে দেখলো ছোয়ার গায়ে একটা সাদা টি শার্ট, পরনে কালো প্লাজো, মাথায় একটা সাদা রঙের ক্যাপ, চুলগুলো ছেড়ে দেওয়া। ছোঁয়া সিঁড়িতে দাঁড়িয়ে ফোন চাপছে। তন্ময় এসে একটা শুকনো কাশি দিল। শব্দ শুনে ছোঁয়া চোখ তুলে তাকালো। 2 ঠোঁটের মাঝে কিঞ্চিত ফাঁকা, খানিকটা মুগ্ধতা, খানিকটা অবাক করা চাহনিতে তাকিয়ে আছে ছোঁয়া। এই যে ছিমছাম পোশাকে তন্ময়কে এত মোহনীয় দেখাচ্ছে কেন? ধবধবে ফর্সা শরীর, নাকের ডগায় কালো মিচমিচে তিলটা থেকে যেন ছোঁয়া চোখই সরাতে পারছে না। টিভির পর্দায় যে হ্যান্ডসাম সুদর্শন নায়কদের দেখানো হয় তারা তো কেউই তন্ময়ের মতো সুন্দর নয়। তন্ময়ের তো সিনেমা জগতে থাকা উচিত। আল্লাহ কি সব সৌন্দর্য একটা মাত্র ছেলের ভিতরে ঢেলে দিয়েছেন? ছোঁয়াকে ওভাবে তাকাতে দেখে তন্ময় কিছুটা লজ্জা পাচ্ছে। ঠোঁটে লাজুক হাসি চেপে রেখে ছোঁয়াকে বলল। কি দেখছো? ছোঁয়া চোখে দৃষ্টি সরিয়ে ফেলে বলল। আমাকে তুমি বলবি না, আমার কেমন যেন লাগে। তন্ময় মোহনীয় চোখে ছোঁয়ার লাজুক চোখের পাতায় তাকিয়ে বলল। নিজের বউকে কেউ তুই বলে নাকি? ছোঁয়া ভীষণ লজ্জা পেল। সে অন্যদিকে ঘুরে বলল। আমি তোর বউ নাকি? তন্ময় মৃদু স্বরে বলল। এই মুহূর্তে তোমার লজ্জারাঙা মুখের দিকে তাকিয়ে ফিল করলাম আমার বউ সামনে দাঁড়িয়ে আছে। একমাত্র আমার সামনে যে এভাবে লজ্জা পাবে, আমার বউ না হলে তুমি এভাবে লজ্জা পাচ্ছ কেন? ছোঁয়া চোখ মুখ থেকে লজ্জা আড়ালের বৃথা চেষ্টা করলো। ঝাঁঝানো কণ্ঠে বলে উঠল। লজ্জা বা বাল পাচ্ছি। যা তুই, অনেক রাত এখন। ছোঁয়া 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 3বার ডাকলো তন্ময়। কি সুন্দর মধুর আবেদনময় ছিল সে ডাক। ছোঁয়া ভেতর থেকে উল্লাসিত আনন্দে তার তন্ময়কে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। পছন্দের মানুষ ডাকলেও এত সুন্দর শোনায়। ছোঁয়া নিজের ভালো লাগা ভেতরে চেপে ধরে বলল। বল, তন্ময় ফিসফিস করে বলল। সমস্যা কি ছোঁয়া? কোনো সমস্যা? তন্ময় আবারও ফিসফিস করে ছোঁয়ার দিকে ঝুঁকে বলল। আমাকে বুঝিস না কেন তুই? ছোঁয়া তন্ময়ের বুকে মৃদু ধাক্কা দিয়ে বলল। কি বুঝবো তন্ময়? কেমন যেন দুজনের হৃদয়ের অনেকটাই কাছাকাছি এই মুহূর্তে। কিছু মুহূর্ত অটোমেটিকই এমন তৈরি হয়ে যায়। তন্ময় ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলল। আমি তোমাকে ভালোবাসি ছোঁয়া, এটা কেন বোঝো না? কিন্তু আমি বাসি না তন্ময়, তুই আমার বেস্ট ফ্রেন্ড। তন্ময় ছোঁয়ার হাত ধরে ফেললো খপ করে। তন্ময়ের স্পর্শ পেয়ে কেঁপে উঠল ছোঁয়ার হৃদয়ে, ছোট ঝড় উঠল ভালোবাসার। তন্ময় ছোঁয়ার হাত ধরে বলল। বেস্ট ফ্রেন্ডরা কি বেস্ট হাজব্যান্ড ওয়াইফ হতে পারে না? একটা সুযোগ তো দাও ছোঁয়া। ছোঁয়া হাত মোচড়ামুচড়ি করে বলল। প্লিজ তন্ময়, দিন দিন তোর পাগলামি বাড়ছে ছাড়া কমছে না। কেমন নির্লজ্জ বেহায়া হয়ে যাচ্ছিস। ভালোবাসা তো দিন দিন বাড়ে ছোঁয়া। ধরে নাও আমি তোমার পাগল বেহায়া নির্লজ্জ প্রেমিক। ছোঁয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল। এমন বেহায়া প্রেমিক লাগবে না আমার। আচমকা তন্ময় ছোঁয়ার গালে ঠোঁট ডুবিয়ে দিয়ে বলল। আমার গভীর স্পর্শ দিয়ে গেলাম, দেখে কিভাবে আমাকে ছাড়া থাকতে পারো। বলেই তন্ময় হাসতে হাসতে বেরিয়ে গেল। ছোঁয়া চোখ বড় বড় করে গালে হাত দিয়ে তন্ময়ের দিকে তাকিয়ে রইল। রাত 12টা বাজে। দীপ আর মৃন্ময়ের মাথা খাটের উপর, পা ওয়ালে বাঁধানো। মৃন্ময় তরির সাথে কথা বলার জন্য পিহুর নাম্বারে বারবার কল দিচ্ছে। পিহু বরাবরই ফোন কেটে দিচ্ছে। মৃন্ময় রাগে গটমট করতে করতে বলল। আমার বোন না রাক্ষসী বুঝি না, কর্কশ মহিলা একটা। নিজের তো অনুভূতি নেই, ভাইয়ের অনুভূতিও বোঝে না। জানে যে আমি ফোন রিসিভ করলেই বলবো তোর সাথে কথা বলিয়ে দিতে, সেটা বুঝেই ফোন কেটে দিচ্ছে। দীপ ফোন চাপতে চাপতে বলল। বোন বড় হইছে, দেখ কার সাথে প্রেম করছে, তুই বা ডিস্টার্ব করছিস কেন? মৃন্ময় খুব কনফিডেন্টলি বলল। ওসবও বোঝে না। বুঝলেও তোকে বলবে? মৃন্ময় ওয়াল থেকে পা নামিয়ে দীপের পেটের উপর উঠিয়ে বলল। প্রেম করলে করুক, কিন্তু তোর মতো চরিত্রহীন কারোর সাথে যেন না করে। দীপ মৃন্ময়কে লাথি মেরে বলল।
শালা যদি তোর বোন না হতো একটা চান্স নিতাম। ভাগ্য ভালো বোনটা তোর। মৃন্ময় দীপের হাত থেকে দীপের ফোনটা কেড়ে নিয়ে বলল। দেখি কোন মাদারবোর্ডের বোনের সাথে চ্যাট করছিস। দীপ মৃন্ময়ের মাথায় একটা চাটি মেরে বলল। শালা ভাবি হয় তোর, সম্মান দিয়ে কথা বল। মৃন্ময় ভ্রুকুচকে দীপের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। দীপ কোন বলদের বোন তোর সাথে কথা বলে? মৃদু হেসে বলল। গতকাল থেকে। মৃন্ময় তন্ময়কে উদ্দেশ্য করে বলল। ওই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জাতির ক্রাশ তন্ময় ভাই। আপনি কি জানেন গুরু, দীপের প্রেম হলো কবে কখন? তন্ময় এই খাতায় ম্যাথ করছিল। মৃন্ময়ের কথায় কলম থামালো, মুচকি হেসে বলল। আমি তো গতকালই ওকে সান্ত্বনা দিচ্ছিলাম, কখন কি ঘটালো। মৃন্ময় দীপের ফোন থেকে ফোন আড়ালে নিয়ে মেসেজ লিখলো। জান, একা একা ঘুম আসছে না, নিডিস। মেসেজ লিখে নিজে নিজেই জোরে হেসে উঠল। দীপের সন্দেহ হলো দীপ মৃন্ময়কে খুব ভালো করেই চিনে, নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়েছে। মৃন্ময়ের হাত থেকে ফোন কেড়ে নিয়ে মেসেজ রিমুভ ফর এভরিওয়ান করতে গিয়ে ওয়ানলি মি করে ফেলেছে। দীপ ফোন দূরে ছুঁড়ে মেরে বলল। কি করলাম? মেসেজ রিমুভ করতে গিয়ে এভরিওয়ানের পরিবর্তে ওয়ানলি মি করে দিছি। দিলি তো আমাকে মেয়েটার কাছে চরিত্রহীন বানিয়ে। এই মেয়ে হাত থেকে ছুটে গেলে আমি মন্ময়ের ঘুমন্ত অবস্থার ছবি তুলে ফেসবুকে আপলোড দিব। ইস রে, মেয়েটা কত সুন্দর দেখতে, সারাক্ষণ আমার চোখের সামনে ভাসছে। দেখিস যেন ফেক আইডি না হয়। দীপ হতাশ হয়ে বলল। এটা যদি কোনো এরর আইডি হয়, আমি সেই এররকে বিয়ে করব, তবু আর সিঙ্গেল থাকবো না। কেটে গেছে 7 দিন। রুমের দরজা জানলা সব বন্ধ করে অন্ধকার রুমে ফ্লোরে বসে আছে জিনাত। ঘন্টাখানিক সময় ধরে সে কেঁদেছে। চোখের সামনে সারাক্ষণ ভেসে উঠছে রোশন সারার দাম্পত্য জীবন। আজ সারার পাশে তার থাকার কথা ছিল। সামান্য একটা ভুল তাকে রোশানের জীবন থেকে ছিটকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিল। জিনাত কিছুতেই রোশানের পাশে সারাকে মেনে নিতে পারছে না। দিন দিন মনটা আরো বিষের মতো হয়ে উঠছে তার। যে কোনো কিছুর বিনিময়ে সারাকে সরিয়ে রোশনকে তার জীবনে আনতেই হবে। প্রয়োজনে সারাকে খুন করে হলেও। একটা মেয়ে ভালোবাসলে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা সারাকে বুঝিয়ে দিতে হবে। কি যোগ্যতা আছে সারার রোশনের বউ হওয়ার? রোশনের বউ তো আজ আমার হওয়ার কথা ছিল, কি থেকে কি হয়ে গেল। এমন সময় জিনাতের ঘরের দরজায় কেউ ধাক্কা দিল। সাথে সাথে বাহিরের আলো গিয়ে অন্ধকার রুমটা পরিষ্কার ফর্সা করে ফেললো। জিনাত দ্রুত চোখে পানি মুছলো। ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে দেখলো সারা তার রুমে প্রবেশ করছে। সারাকে দেখে জিনাতের চোখ দুটো আগুনের মতো আকার ধারণ করলো। সারা কেন এসেছে সেটা সারা বলার আগে জিনাত ফোঁস করে উঠে বলল। তুমি কেন এসেছো এই রুমে? বের হও এক্ষুনি। সারা জিনাতের ব্যবহার দেখে অবাক হয়ে জিনাতের দিকে তাকালো। বিয়ের পর এই প্রথম সারা জিনাতের রুমে প্রবেশ করেছে। চারিদিকে চোখ বুলিয়ে দেখলো ওয়ালে কয়েকটা ছবি টাঙানো, তার মাঝে একটা ছবিতে চোখ গেল। রোশন গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে, জিনাত হাসি খুশি মুখে দাঁড়িয়ে আছে। ছবিটা দেখে সারা সর্বাঙ্গ আবারও আগুনের মতো জ্বলে উঠল। সে কোনোভাবেই জিনাতের পাশে রোশনকে সহ্য করতে পারছে না। হঠাৎ কেন জিনাতকে নিয়ে সারার মাঝে এত জেলাসি সেটা সারা নিজেও জানে না। এই জেলাসি দিন দিন কেমন বেড়েই চলেছে। জিনাত সারার থেকে কোনো রেসপন্স না পেয়ে আবার বলে উঠল। তোমাকে না বের হতে বলেছি এই রুম থেকে? কি জন্য এসেছো? সারার হাতে ছিল ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু। সে ঝাড়ুটা জিনাতের দিকে ছুঁড়ে মারলো। সাথে সাথে ঝাড়ুটা গিয়ে জিনাতের গায়ে লাগলো। জিনাত সারার সাহস দেখে অবাক হয়ে চোখ বড় বড় করে সারার দিকে তাকালো। ঝাড়ুটা ঝাড়ি মেরে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল। তোমার এত বড় সাহস, আমাকে ঝাড়ু ছুঁড়ে মারলি? সারা আলগোছে শাড়িটা কোমরে গুজে বুকে হাত বেঁধে দাঁড়ালো। চোখে মুখে তীব্র বিরক্তি নিয়ে উত্তর দিল। ভালো ব্যবহার যার ভালো লাগে না তাকে ঝাড়ুই দিতে হয়। আপনি কি ভেবেছেন আমার সাথে খারাপ ব্যবহার করবেন আর আমি রোজ আঙুল চুষবো? আপনার ফুপি আমাকে বলেছে আপনার ঘর ঝাড়ু দিতে। এমনিতেও আমার খেয়ে অনেক কাজ আছে। আপনার ঘর আমি ঝাড়ু দিতে আসিনি, ঝাড়ুটা আপনার হাতে ধরিয়ে দিতে এসেছিলাম। সারার সাথে ভালো ব্যবহার করলে ভালো রূপ দেখবেন, আর খারাপ ব্যবহার করলে খারাপ রূপ দেখবেন। বাই দ্য ওয়ে, আপনি না এবারের আত্মীয়? আপনি কি এবারের ফিক্সড আত্মীয়? জিনাত স্পষ্ট বুঝতে পারলো সারা তাকে কি বোঝাতে চাইছে। এই বাড়িতে থাকা নিয়ে কিছু বোঝালো। জিনাতের ইচ্ছা করছে সারার গালে থাপ্পড় মারতে, গাল ভেঙে দিতে ইচ্ছা করছে। জিনাত রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বলল। তুমি জানো এ বাড়িতে আমার অবস্থান আগে কি ছিল? সারা ওয়ালের দিকে তাকিয়ে বলল। আপনার ফুপি বাড়ি এটা, এর বেশি আর কিছুই না। ওয়াল থেকে পরপুরুষের সাথে নিজের জয়েন্ট ছবি নামিয়ে ফেলুন। আপনার তো পাপের ভয় নেই, কিন্তু আমার স্বামী তো ভালো মানুষ, ওনার পাপের ভয় আছে। ওনার ওয়াইফ হিসেবে ওনার পাপ আমি বাড়তে দিব না। জিনাত কণ্ঠে খানিকটা জিদ নিয়ে জিজ্ঞাসা করলো। যদি না নামাই তাহলে? সারা জিনাতের কাছাকাছি এগিয়ে গেল। জিনাতের দিকে অগ্নি চোখে তাকিয়ে বলল। অন্যের জামাইয়ের সাথে কোনো আত্মসম্মান থাকা মেয়ে রাখে না। যদি ওই ছবি রাখেন তাহলে বুঝবো আপনার কোনো আত্মসম্মানই নেই।
সারার কেমন যেন নিজের ভেতর নেই, মুখে কিছুই পাচ্ছে না বলতে জিনাত অবাক হয়ে প্রশ্ন করলো। তোমার কিসে এত জেলাসি আমার সাথে সারা? সারা বিরক্ত কণ্ঠেই জবাব দিল। ঠিক যে কারণে আপনি আমার উপর জেলাস, সেই কারণে। জিনাত খানিকটা উগ্রতার সাথে বলল। আমি যে কারণে জেলাস সেটা জানতে চেও না। আমার হৃদয়ে যে আগুন জ্বলছে সেই আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে তোমার সুখের বাগান। আমার হৃদয়ের বাগানের মালি রওশন সিদ্দিকী। উনি যদি ফুলের যত্ন নেন তাহলে কোনোদিনও সুখের বাগান ছাড়খার হবে না। সারার মন খারাপ, বুক ফেটে কান্না আসছে। খুব অল্প সময়ের মাঝে আরিয়ানের নামটা হৃদয় থেকে অস্পষ্ট হয়ে রোশন সিদ্দিকীর নামটা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। এটা কিভাবে ঘটে গেল আর কখন সারা জানে না, তাই তো আজ কান্না পাচ্ছে। কেন কান্না পাচ্ছে সারার? বিষণ্ণ মন নিয়ে সারা কোচিংয়ে গেল। কোচিংয়ে মন বসছে না, তার অশান্তিতে পুড়ে যাচ্ছে হৃদয়। কোচিং শেষ করে ছোঁয়া সারার হাত ধরে বলল। এনি প্রবলেম সারা? সারা সমস্যা লুকিয়ে জবাব দিল। কই না। ছোঁয়ার সন্দেহ হলো, আবারও প্রশ্ন করলো। সারা রোশন স্যারের সাথে কিছু হয়েছে? কি হবে, ওনাকে কি আমি ভালোবাসি নাকি? ভালোবাসিস কিনা জানতে তো চাইনি। অন্যমনস্ক হয়ে জবাব দিল। এমনি ভালো লাগছে না, পেটে পেইন হচ্ছে খুব। ছোঁয়া সন্দেহবশত প্রশ্ন করলো। মা শেষ নাকি? না তো, দেরি আছে। তাহলে হঠাৎ? সারা কিছুটা চিন্তিত হয়ে উত্তর দিল। বুঝতে পারছি না। মেবি গ্যাসের সমস্যা। সারা অন্যমনস্ক হয়ে উত্তর দিল। হতে পারে। ছোঁয়া এবার এক্সাইটেড হয়ে উত্তর দিল। জানিস তন্ময় কি করেছে? সারা বেশ আগ্রহ নিয়ে প্রশ্ন করলো। কি? ছোঁয়া লজ্জা পেয়ে বলল। কাল আমাকে চুমু দিয়েছে। লজ্জায় সারা রাত ঘুম হয়নি আমার। তন্ময় আমার নির্লজ্জ হলো কবে? সারা একটা নিঃশ্বাস ছেড়ে বলল। ভদ্র ছেলেটাকে এভাবে খারাপ বানিয়ে ফেললি? আমি কিভাবে খারাপ বানালাম? সারা ছোঁয়ার চুল টেনে ধরে বলল। তুই ছাড়া অন্য মেয়েকে তো দিচ্ছে না, এর মানে তুই ওকে খারাপ বানাচ্ছিস। কথা বলতে বলতে দুজন দুজনের কলেজের ভিতরে প্রবেশ করলো। কলেজে প্রবেশ করতেই দেখলো রোশন স্যারের পাশে তিনটা মেয়ে কি নিয়ে যেন কথা বলছে। ছোঁয়া সারাকে খোঁচা দিয়ে বলল। দেখ রোশন স্যার, থুক্কু দুলাভাই দাঁড়িয়েছে। তার চারিদিকে এত ছেলে, অথচ আমাদের দুলাভাইয়ের মতো সুদর্শন ছেলে একটাও নেই। সারা, ইউ আর লাকি। সারা ঘাড় কাত করে গম্ভীর হয়ে ছোঁয়ার দিকে তাকালো। এর মানে প্রশংসা একটু বেশি হয়ে যাচ্ছে না? কেউ বলেছে ওই লোককে নিয়ে এত বাড়িয়ে কথা বলতে? সারার তাকানো দেখে ছোঁয়া চোখ নামালো। সে বুঝেছে এত প্রশংসা করে বিরাট অন্যায় করে ফেলেছে, তাই চুপি চুপি সারাকে বলল। প্রশংসা কি একটু তুলে নিব বেব? সারা আবারও দাঁত কিরমির করে ছোঁয়ার দিকে তাকালো। ছোঁয়া দ্রুত চোখ নামিয়ে মাটিতে দৃষ্টি নিক্ষেপ করলো। এমনিতে মেয়েগুলোকে রোশন স্যারের পাশে দেখে সারার মেজাজ আরও খারাপ হয়ে গেল। একবার বাড়ি থেকে এক মেয়ের সাথে অশান্তি করে এসেছে। এখন আবার মেয়েগুলো পারলে ওনার গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ছে। যেখানে যাব মেয়ে আর মেয়ে, মেয়ে কেলেঙ্কারি ছাড়া এই চরিত্রহীন লোকের কিচ্ছু নেই। খালি নিজের বউয়ের কাছে এসে এমন ভাব দেখায় যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। অন্যদিকে ঠিকই মেয়েদের সাথে ইটিস পিটিস করতেই থাকে। মেয়েগুলো না হয় বেহায়া, উনি কি জানেন না ওনার বউ আছে? বিবাহিত পুরুষ হয়ে মেয়েদের সাথে কথা বলছে। রাগে সারার সমস্ত শরীর ফেটে পড়ছে। বেশি রাগ হচ্ছে মেয়েগুলোর হাসি দেখলে। কি বলছে মেয়েরা ওনাকে হেসে হেসে। সারা আর এক পাও বাড়ালো না। রওশনের দিকে তীব্র বিরক্ত চোখে তাকালো। মন চাচ্ছে এক্ষুনি সব গিলে খেয়ে ফেলতে। যা আমার তা আমারই। আমার জিনিসের চারপাশে অন্য কারো হস্তক্ষেপ আমি মেনে নিব না। আমি ভালোবাসি বা না বাসি, উনি আমাকে ভালোবাসবেন এবং আমার জন্য দিওয়ানা হবেন। আমি পাত্তা দিব না উনি সহস্রবার সেদে সেদে ভালোবাসা আদায় করে নেবেন। সারা স্বাভাবিক মুখটা হঠাৎ বিরক্ত দেখে রোশন টের পেল তার আশেপাশের মেয়েদের উপস্থিতি সারাকে জেলাস ফিল করাচ্ছে এবং সারা মনে মনে ঝগড়া করছে। যে মেয়েরা ছটফটে ধরনের ওরা রাগ হলে মনে মনে প্রচুর ঝগড়া করে। রোশন মনে মনে খুশি হলো। সে চায় সারা আজীবন যেন এমন হিংসুটে থাকুক, অন্তত তার ব্যাপারে। প্রিয় মানুষের আশেপাশে অন্য মানুষের আগমন যদি জেলাস ফিল না করায় তাহলে সে কখনো ভালোবাসেনি। রোশন মনে মনে বলল। বুক ফাটবে তবু মুখ ফুটবে না। মনে মনে ঝগড়া না করে সারাদিন এসে ঝগড়া করো। তোমার এই ঝগড়া আমি ভীষণ ভালোবাসি সারা। ছোঁয়া একবার রোশন একবার সারার দিকে তাকাচ্ছে। একজনের গম্ভীর মুখ, আরেকজনের রাগান্বিত চোখ। ছোঁয়া আস্তে করে দুজনের মাঝ থেকে কেটে দূরে গিয়ে সরে দাঁড়ালো। সারা রোদে দাঁড়িয়ে আছে। রোশন জানে এখন তার বুকে জোরাজুরি না করে সরানো যাবে না। রোদ লাগিয়ে বাসায় গিয়ে বলবে মাথায় পেন। রোশন সারার দিকে এগিয়ে গেল। সারার সামনাসামনি দাঁড়িয়ে থমথমে কণ্ঠে বলল। এভাবে রোদে দাঁড়িয়েছো কেন? মুখ লাল হয়ে গেছে তোমার। সারা অগ্নিঝরা মুখে রোশন স্যারের দিকে তাকিয়ে বলল। কালো হোক গোলাপি হোক, আপনার কোনো সমস্যা? আমার মুখ আমিই বুঝবো। রোশন পকেট থেকে একটা সাদা রুমাল বের করে সারার মাথায় দিয়ে আগের ন্যায় গম্ভীর কণ্ঠে বলল। নো, আই হ্যাভ নো প্রবলেম।
বাট কার সাথে ঝগড়া করে হেরে গিয়েছো? ঝগড়াতে চ্যাম্পিয়ন মেয়ের কাছে হারলো কে? সারা আবারও অগ্নিচোখে রোশনের দিকে তাকিয়ে বলল, বাবা আমার কপালটা পোড়ালো। এমন মেয়ে কেলেঙ্কারিতে জড়ানো পাত্রের সাথে বিয়ে দিয়েছে আমার, যেখানে যাবে শুধু মেয়ে আর মেয়ে। সারা জীবন মেয়েদের সাথে আমাকে ঝগড়া করেই যেতে হবে। রোশন ছোট্ট করে কাশি দিয়ে বলল। মেয়ে কেলেঙ্কারি মানে? কথাটা আমাকে বললে? সারা আবারও রোশনের দিকে তাকিয়ে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, এমনভাবে অবাক হলেন যেন মেয়েদের ছায়াও মারেন না আপনি। ঘরে মেয়ে, বাইরে মেয়ে, সব জায়গায় মেয়ে। কলেজের সব মেয়েরা আপনার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আপনার তো ভালোই লাগে, লাগবে না কেন? মেয়েরা তাকালে সবারই তো ভালো লাগে। রোশন আশেপাশে তাকিয়ে বলল, কলেজের সবাই আমার স্টুডেন্ট, ভুল বুঝছো কেন? আর বাড়িতে যে আছে? রোশন খানিকটা অবাক হয়ে প্রশ্ন করল। বাড়ি থেকে এসে জিনাত, ও আমার কাজিন হয়। সারার বিরক্তির মাত্রা বাড়ল। সে রোশনকে বলল। ফটোগ্রাফারকে বলে দিন আমাদের একসাথে কোনো ছবি যেন না করে। রোশন আবারও অবাক হলো, আবারও প্রশ্ন করল। কেন? সারা পেটের মাঝে চেপে রাখা কথা এবার বের করে দিল, গড়গড় করে বলে দিল। আমাকে বিয়ে করেছেন কি জন্য আপনি? আপনার কাজিনকে বিয়ে করলেই তো পারতেন। তার সাথে তার ওয়ালে জয়েন্ট ছবি টাঙানো আছে। আমার সাথে ছবির কি দরকার? আপনি জিনাতের সাথে অতীতে কি কি করেছেন যার জন্য জিনাত আমাকে আজ যে বাজে কথা শোনায়? এর কৈফিয়ত না দিলে আপনার সংসার আমি করব না। হ্যাঁ। রোশন বুঝতে পারল জিনাত বাড়ি থেকে মিথ্যা কিছু বানিয়ে বলেছে। রোশন শান্ত কণ্ঠে বলল। বিষয়টা বাড়ি গিয়ে দেখছি। হ্যাঁ দেখুন, যা খুশি করুন। আপনার বাড়ি আমি আর যাচ্ছি না। যান, জিনাতের সাথে গিয়ে থাকুন। আপনার নাইসেও সাথে রাত দিন জিনাতকে বলবেন নাইস দেখাচ্ছে, নাইস লুকিং, ইউ আর মাই নাইস। সারা রাগে কটমট করতে করতে কলেজ গেট পার হয়ে রিকশায় উঠল। আকাশে তখন উথাল পাথাল করা মেঘ। বৃষ্টি নামবে এখনই। বলতে বলতে বড় বড় কয়েক ফোঁটা বৃষ্টি পড়ল রিকশাওয়ালার মাথার উপর। রিকশাওয়ালা সারাকে বলল, মামা সাইডে দাঁড়াবো, বৃষ্টি শুরু হবে। বলেই এক সাইডে দাঁড়ালো। সারা এক মুহূর্ত দেরি না করে রিকশা থেকে নামলো। রিকশাওয়ালার ভাড়ার টাকা পরিশোধ করে একটা দোকানের নিচে গিয়ে দাঁড়ালো। বারবার ফোনের ভাইব্রেশনে ব্যাগ কাঁপছে। 19 বার রোশনের নাম্বার থেকে কল এসেছে। সারা বিরক্ত হয়ে রোশনের নাম্বার ব্লক করে দিল। কেন দিন দিন সারা ডেসপারেট হয়ে যাচ্ছে? কেন এমন হচ্ছে? মনের মাঝে অশান্তি, দাও দাও করা আগুন। কোন আগুনে পুড়ছে সারা সে জানে না। এই মুহূর্তে সে কি চায় সেটাও জানে না। শুধু জানে সে ভালো নেই। মন আর মস্তিষ্কে কি চলছে বুঝে উঠতে পারছে না। আরিয়ানের প্রতি তীব্র ঘৃণা হয়। অতীতের সময়ের জন্য আফসোস হয়। ঘৃণা হয় নিজের প্রতি। কেন সে আরিয়ানকে ভালোবেসেছিল? এত সুন্দর হয়েও নিজের খালাতো ভাইয়ের থেকে ঠকতে হয়েছিল তাকে। এরপর জীবনে হুট করে একজনের আগমন হলো। তার সাথে কিছুদিন থাকতে থাকতে জীবনে দ্বিতীয়বার মনে হচ্ছে সে আবারও প্রেমে পড়েছে। কিন্তু যার প্রেমে পড়েছে সে কি আদৌ কিছু বোঝে? সে কি আমার অনুভূতি সাড়া দিবে কোনোদিন? সে কেন বুঝছে না আমি কি চাই? আমি আমার অনুভূতি নিংড়ে দিতে চাই তাকে। অশান্ত হৃদয়ে প্রশান্তি চায়। সারা ফোন ব্যাগে রেখে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। কোথায় যাচ্ছে সে জানে না। চারিদিকে মেঘ ডাকছে, প্রবল বৃষ্টি শুরু হলো। অকারণ কান্না পাচ্ছে। তার এই আচরণ খানিকটা অস্বাভাবিক। একটা মেন্টাল মানুষের মতো বাড়াবাড়ি রকমের আচরণ। রোশন চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। কোথায় গেল সারা? এভাবে তার নাম্বারই বা ব্লক করে দিল কেন? রোশন নিজেই পাগলের মতো খুঁজতে শুরু করলো সারাকে। বৃষ্টিতে ভিজে শহরের অলিতে গলিতে খুঁজতে শুরু করলো। নাম্বার ব্লক করাতে টানা মেসেজ করতে শুরু করলো। তাতেও কাজ হলো না। রোশন উপায় না পেয়ে অন্য মানুষের ফোন চেয়ে ফোন দিতে লাগলো। সারা অতিষ্ঠ হয়ে ফোন বন্ধ করে ফেললো। অচেনা রাস্তার এক গলি দিয়ে প্রবেশ করে সারা এলোমেলো পায়ে হাঁটতে লাগলো। তখন সন্ধ্যা। রাস্তা থেকে একটা বেলি ফুলের মালা কিনলো মৃন্ময়। এই বৃষ্টিময় সন্ধ্যা একটা বেলি ফুলের মালা তরিকে দিতেই হবে। ও ভীষণ খুশি হবে। পিহুর ঘর থেকে সাতকাহন বইটি এনে জানালার পাশে বসে পড়ছে তরি। বই পড়া তার অতি প্রিয় একটা শখ। কতদিন হয়েছে সে বই ছুঁয়ে দেখেনি। অথচ ছোটবেলার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে, বড় একটা বুকশেলফ থাকবে, শেলফ ভর্তি সমরেশ মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুরের সব বই থাকবে। তরির মা বলতো, যার ঘরে বই নেই সেই ঘর অন্ধকারের সমান। জ্ঞান বৃদ্ধি এবং মানবিকতার জন্য বই পড়া অত্যন্ত গুরুত্বের। তরি ছোটবেলায় ভীষণ চঞ্চল ছিল। পারিবারিক কলহের শিকার হয়ে তরি আজ মন মরা একটি মেয়ে। যে মেয়েটি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল সেই মেয়েটি আজ কতদিন বই ধরে দেখেনি। লেখাপড়ার অধ্যায় বন্ধ হয়ে গেছে তার জীবন থেকে। তরির মায়ের ছিল ব্লাড ক্যান্সার। দিনের পর দিন ভুগেছে, অথচ ঠিকভাবে চিকিৎসা করেনি তার বাবা। কখনো ডাক্তারের কাছে নেয়নি।
তরির মায়ের বয়সও কম ছিল, মাত্র 15 বছর বয়সে মা হয়েছিল, আর 30 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছিল। তরির মায়ের কপাল প্রথম থেকেই খারাপ ছিল। তার বাবা মেয়েকে বোঝা মনে করতেন। টাকার লোভে 15 বছর বয়সী মেয়েকে তার দ্বিগুণের চেয়ে বেশি বয়স্ক লোকের সাথে বিয়ে দেয়। লোকটার বয়স বেশি হলেও তরির মা স্বামী হিসেবে তাকে মেনে নিয়েছিলেন। বয়স বেশি হওয়াটা অতটা সমস্যা ছিল না, কিন্তু আসল সমস্যা ছিল তার চরিত্রে। বয়স্ক মানুষ, চেহারা খারাপ মানুষ নিয়েও সংসার করা যায়, কিন্তু চরিত্রহীন মানুষ নিয়ে সংসার করা যায় না। তার পরপরই শরীরে মরণবাধী বাসা বাঁধে। নিজের জীবনে লেখাপড়া শিখতে পারেনি, কিন্তু মেয়েকে নিয়ে স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্ন তরির মায়ের মৃত্যুর পরে মরে যায়। আসলে যার কপাল খারাপ হয় তার কপালে কোনোদিনই সুখ হয় না। নিজের বাবার খারাপ চরিত্র দেখে দেখে বড় হয়ে তরি আজ পুরুষ মানুষ দেখলেই ভয় পায়। তার কাছে পুরুষ মানুষ মানেই খারাপ, কিন্তু চাইলেই কি সব করা যায়? মন বড় অদ্ভুত জিনিস। পুরুষ মানুষ হাজারো ঘৃণা করার পরেও মৃন্ময়ের প্রতি তার কেমন যেন একটা টান অনুভব হয়। মৃন্ময়কে দেখতে ইচ্ছা করে, বুকের মাঝে দুরু দুরু করে মৃন্ময়ের জন্যে। এই তো সেদিন তরি রাগ করেছিল। সেদিন দিশা আর তরির বাবা সিনেমা দেখতে গিয়েছিল। মৃন্ময় জোর করে তরির রুমে গিয়েছিল পিহুকে নিয়ে। তরির দুর্বলতা আর ভয়ভীতি দেখে মৃন্ময় তরির মনে সাহস জুগিয়েছিল। দিশা বা তার বাবা খারাপ ব্যবহার করলে সে যেন প্রতিবাদ করে। সে যতদিন চুপচাপ সহ্য করবে তারা খারাপ ব্যবহার করেই যাবে। তাছাড়া তরি যেন আবারও লেখাপড়া শুরু করে। কেন যেন মনে হয়েছিল তরির মা এসে তরিকে বুঝাচ্ছিল। সেদিনের পর থেকে মৃন্ময় যেন তরির ভরসার জায়গা। তরি সাতকাহন বইটা ছেড়ে একটা চকলেট বক্স বের করলো। মৃন্ময় পিহুর হাত দিয়ে সেদিন পাঠিয়েছিল। সেই বক্সে ছিল একটা চিরকুট। চিরকুটে লেখা ছিল, তুমি হাসলে মনে হয় একটা স্বচ্ছ পদ্ম ফুল। তারপর কত হাজারবার সরি বলেছিল তা গোনা ছিল না তরির। তার মায়ের মতোই প্রথম কেউ তার রাগের কেয়ার করেছিল। সেদিনের পর থেকে তরি চিরকুটটা রেগুলারই একবার করে পড়ে, আবার চকলেট বক্স রেখে দেয়। একটা চকলেটও সেখান থেকে খায়নি। এরই মাঝে হঠাৎ দিশা তরির রুমে এসে চকলেটের বক্সটা তরির হাত থেকে ছো মেরে নিয়ে বলল, প্রেম করতেছো? তরির রুচিতে বাধে দিশার সাথে কথা বলতে। বাবাকে বিয়ের পর থেকে অপছন্দ করে। এখন মৃন্ময়ের দিকে আকৃষ্ট দেখে আরো বিরক্ত লাগে। তরি গম্ভীর কণ্ঠে বলল, ওটা দাও। হিংসায় দিশার চক্ষু ছুটে যাচ্ছে। বেশ রাগান্বিত কণ্ঠে বলল, আমার প্রশ্নের আগে উত্তর দাও। প্রেম করতেছো কার সাথে? তরি ঘৃণাভরা দৃষ্টিতে দিশার দিকে তাকিয়ে বলল। আমি বলতে আগ্রহী নই। দিশা আবারও রাগান্বিত কণ্ঠে বলল। তোমার মুখে দেখি বুলি ফুটেছে। বলির কি হলো? দিশা এবার মৃন্ময়ের নাম ধরে বলল। কে দিয়েছে এটা? মৃন্ময়? তরি চকলেটের বক্সটা ছো মেরে দিশার হাত থেকে নিয়ে বলল, মৃন্ময়ের প্রতি আমার এতটা আগ্রহ নেই যতটা তোমার আছে। মৃন্ময়ের তরির প্রতি আকৃষ্টতা দিশাকে পোড়াচ্ছে। সে চাইছে না মৃন্ময় তরির কাছাকাছি আসুক। দিশা খুব চিল্লাপাল্লা করে তরির বাবাকে ডাকলো। তরির বাবা এগিয়ে আসতেই দিশা বলল, তোমার মেয়ে কার সাথে যেন প্রেম করছে। আমি সেটা জানতে চাইতেই আমার গায়ে হাত তুলেছে। দেখো ওর হাতে চকলেট। কে দিয়েছে এসব? আমি না হয় ওর সৎ মা, তাই বলে আমার গায়ে হাত তুলবে? তরির বাবা কোনো কথা না শুনে তরির দুগালে খুব জোরে চর বসিয়ে দেয়। তরির ঘাট ধরে রুম থেকে ধাক্কা মেরে বলে, দূর হ আমার চোখের সামনে থেকে। 7 দিনের মাঝে তোর বিয়ে দিয়ে দিব আমি। দুঃখে কষ্টের প্রচন্ড বৃষ্টির মাঝে তরি ঘর ছেড়ে বেরিয়ে যায়। কোথায় যাবে সে? কে দিবে আশ্রয়? পৃথিবীতে কি কেউ আছে যে তাকে একটু আশ্রয় দিবে? কেউ কি নেই তার অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেবে? বাসা থেকে বের হতেই তরি দেখলো ছাতা হাতে মৃন্ময় একটা ফুলের মালা হাতে নিয়ে এগিয়ে আসছে। তরিকে দেখে মৃন্ময় হলো মেঘনা চাইতে জলের মতো। মৃন্ময় আজ ভেবেই এসেছে বৃষ্টিটা সে পিহুর সাহায্য নিয়ে তরির সাথে কাটাবে। বাড়ি ঢোকার আগে তরির দেখা মিলল। মৃন্ময়কে দেখেই মনে হলো এই পৃথিবীতে একমাত্র আপনজন তার মৃন্ময়। নিজেকে আর সামলাতে পারল না, ছুটে গেল মৃন্ময়ের কাছে। আকস্মিক মৃন্ময়কে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। এমন কিছু আজ মৃন্ময়ের জন্য অপেক্ষা করছিল মৃন্ময় জানতো না। শরীর যেন কাঁপতে শুরু করলো। হৃদস্পন্দনের গতিবেগ যেন থেমে গেল। দুই ঠোঁটের মাঝে ফাঁকা হয়ে গেল তার। কি যে ঘটে গেল তার মন আর শরীরে সে টের পেল না। কেবল কিঞ্চিত হেসে আকাশের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ সৃষ্টিকর্তা, আজ আমার বর্ষণ সঙ্গিনীকে খুঁজে পেয়েছি। তরি প্রচন্ড কান্নায় ঢলে পড়ল মৃন্ময়ের বুকে। কষ্টের তীব্রতা যেন আজ ক্রমশ কমছে। মৃন্ময় পরম স্নেহে তরিকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, তোমার সবটুকু কষ্ট নিংড়ে দাও তরি, আমি তোমার কষ্টের ভার নিতে চাই। তরি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, আমি মরে যেতে চাই, আমাকে মেরে ফেলুন আপনি, আমি আর সহ্য করতে পারছি না। মৃন্ময় তরির কপালে আলতো চুমু দিয়ে বলল, বোকামে, তুমি মরবা কেন? তোমার চোখে তাকিয়ে সেই কবে মরে গিয়েছি মায়াবিনী। তুমি একবার আমার হাতটা শক্ত করে ধরো, তোমার জন্য সারা দুনিয়ার সাথে যুদ্ধ করতে রাজি আমি। তরিও তখন কাঁদছে।
তবে এই কান্না আনন্দের, তীব্র আনন্দের, যেন মারা গেছে নতুন করে সবুজ পাতা গজানোর মতো, যেন মরা গাছে নতুন করে সবুজ পাতা গজানোর মতো। চিন্তায় পাগল প্রায় রোশান, কাক ভেজা হয়ে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছে। জীবনে প্রথমবার এতটা দুশ্চিন্তায় পড়েছে সে। কত শতবার ফোন করে ট্রাই করছে, তার হিসাব নেই। নিজের গভীর অনুভূতি সে সারাকে বোঝাতে পারে না, তবুও একটা মেসেজ লিখলো। কোথায় হারিয়ে গেলে সারা? তুমি ছাড়া শূন্য লাগছে সব। এক সেকেন্ডের জন্য মনে হচ্ছে তুমি ছাড়া আমি অতুল সমুদ্রে হারিয়ে যাচ্ছি, ঠাই খুঁজে পাচ্ছি না কোথাও। প্লিজ কাম ব্যাক মাই লাইফ। সন্ধ্যার পরপরই কিছু দোকানদার দ্রুত দোকানপাট বন্ধ করে ছাতা মাথায় দিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা হচ্ছে। রাস্তায় ক্রমশ যানবাহন কমে যাচ্ছে, কারণ রাত হওয়ার সাথে সাথে বৃষ্টি ক্রমশ বাড়ছে। এক সেকেন্ডও রেস্ট নেই বৃষ্টির। অবিরত আকাশ থেকে পানি নির্গত হচ্ছে, জোরে জোরে মেঘও ডাকছে। ঠান্ডায় সারা শরীরে কাঁপুনি উঠে গেছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকালে কেবল একটু আলোর দেখা পাওয়া যাচ্ছে। সারাদিন বৃষ্টিতে ভিজে সারা শরীরে ঠান্ডা বসে গিয়েছে। এখন আর জেদ দেখিয়ে পারছে না। মনে হচ্ছে এখনই লেপ গায়ে না দিলে সে মারা যাবে। আবার রাত বাড়ছে, ভয় করছে। কাপা হাতে দ্রুত ব্যাগ থেকে ফোন বের করলো। ফোন বের করে দেখলো পানিতে ভিজে ফোনের অবস্থা একাকার। ফোনের সুইচ অফ হয়ে গিয়েছে। এখনই তার রোশান স্যারকে ফোন দিতে হবে, কিন্তু ফোন তো অফ। কিভাবে ফোন দিবে? বাজারে এসে একটা রেস্টুরেন্টের মালিকের থেকে ফোন চেয়ে রোশনের নাম্বারে ডায়াল করলো। রোশনের ফোনের রিংটোন বাজতে রোশন দ্রুত ফোন রিসিভ করে কানে দিল। কেন যেন মনে হচ্ছিল এটা সারা হবে হয়তো। সত্যি তাই হলো। সারা কোনো কথা না বাড়িয়ে বলল, আমি কাচি হাউসে আছি, একটু নিয়ে যাবেন? রোশন উত্তেজিত কণ্ঠে বলল। ওইখানে থেকো, একটু নজরা করবে না, আমি এক্ষুনি আসছি। রোশন ঝুম বৃষ্টির শহরে বাইকে সর্বোচ্চ স্পিড দিয়ে নিজের জীবনের মায়া না করে গাড়ি চালাচ্ছে। এত স্পিডে একটা অ্যাক্সিডেন্ট ঘটলে মৃত্যু নিশ্চিত। রোশনের মাথায় একটা চিন্তায়, তাকে সারার কাছে পৌঁছাতে হবে, যেভাবেই হোক পৌঁছাতে হবে। ঠিক 10 মিনিটের মাঝে রোশন কাচ্চি হাউসের সামনে পৌঁছালো। বাইক স্ট্যান্ড করে হেলমেট খুলে দেখলো সারা একটা চেয়ারে বসে কাঁপছে। কাচ্চি হাউসের একটা ছেলে সারার কপালে হাত ছোঁয়াতে যাচ্ছে। তখনই রোশনের চোখ দুটো জ্বলে উঠল। সে জ্বলন্ত চোখে ছেলেটার দিকে তাকিয়ে লাউড ভয়েসে বলে উঠল। এই, ডোন্ট টাচ মাই ওয়াইফ। ছেলেটা চমকে উঠে পিছনে ফিরে তাকালো। তাকিয়ে দেখলো অগ্নি চোখে একজন লোক তার দিকে তাকিয়ে আছে। ছেলেটি অমায়িক একটা হাসি দিয়ে বলল, আপনি যা ভাবছেন তা নয়। রোশনের কণ্ঠে যেন বজ্র। সে বজ্র কণ্ঠে বলল, তোকে পুলিশে দেবো আমি। আমি যা দেখতেছি তাই ভাবতেছি। ছেলেটা নমনীয় কণ্ঠে বলল, উনার জ্বর কিনা সেটা দেখতে যাচ্ছিলাম। রোশন সারার কাছে এগিয়ে গেল। সারার কপালে হাত রেখে বলল, তুই কি ডাক্তার যে কপালে হাত দিয়ে সব বুঝবি? বুঝি বা কি করবি তুই? মেয়ে মানুষ দেখলে কি তোদের সুই দিতে হয়? ভাই আমাকে মাফ করে দিন, আমি সত্যি খারাপ মনে ছিলাম না। রোশনের কথা বলালো না। এমনি টেনশনে রোশনের মাথা খারাপ। সারা টলমল চোখে রোশনের দিকে তাকিয়ে আছে। এত রাগ, এত তেজ ওনার মাঝে একদমই যেন আগুনের গোলা। উনি আমার প্রতি এতটা পজিটিভ কবে থেকে? রোশন সারার হাত ধরে বসা থেকে দাঁড় করালো। সারাদিনের ঘটনার জন্য আর প্রশ্ন না করে বলল, বাকি বুঝতে পারবে? সারা রোশনের চোখের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, পারবো। রোশন সারার হাত ধরে বাইকের কাছে গেল। বাইক স্টার্ট দিয়ে বলল, তোমার শরীর কাঁপছে, পড়ে যেতে পারো। দুই পা দুই দিকে দিয়ে আমার সাথে মিশে আমাকে শক্তভাবে জড়িয়ে ধরো। সারা এমন পুরুষদের মতো বাইকে উঠেনি কখনো, কিন্তু এখন পরিস্থিতি খারাপ। রোশন স্যার ভয়ানক রেগে আছেন। এই মুহূর্তে আর তাল বাহানা করা যাবে না। যা বলেছে তাই করি। সারা ছেলেদের মতো রোশনের বাইকের পেছনে বসলো। রোশন চোয়াল শক্ত করে বলল, আমাকে শক্তভাবে জড়িয়ে ধরতে বলছি। এখন যেন এক কথা দুবার বলা না লাগে। রোশনের প্রতিটা কথা খুব ভয়ানক শোনাচ্ছে। তীব্রভাবে রেগে আছে মনে হচ্ছে। সারা আর কথা বাড়ালো না। সারা পেছন থেকে রোশনকে শক্তভাবে জড়িয়ে ধরল। সাথে সাথে অদ্ভুত এক অনুভূতি। সারা সমস্ত দেহ মন তুলিয়ে উঠল। বুকের মাঝে হৃদস্পন্দনটা ঘড়ির কাঁটার মতো ঠকঠক করছে। এক দারুণ শিহরণে শরীর কাঁপছে সারার। একটা পুরুষকে শক্তভাবে জড়িয়ে ধরলে এত মানসিক শান্তি পাওয়া যায়, এটা আগে জানলে সব লজ্জা উপেক্ষা করে অনেক আগে রোশন সিদ্দিকীকে জড়িয়ে ধরত সারা। ভেতরে যে অশান্তির ঝড়ে হৃদয় পুড়ছিল, তার সেই অশান্তির আগুন রোশন সিদ্দিকীকে জড়িয়ে ধরে নিভিয়ে ফেলত। সারা আরেকটু শক্ত করে রোশনকে জড়িয়ে ধরল। রোশনের অনুভূতি কি সেটা বোঝা যায়, তবে সে মাথার হেলমেট খুলে সারার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পরে নাও। হেলমেট দেখে সারা কিছুটা অবাক হয়ে বলল, আপনি ড্রাইভ করবেন, আপনি পড়ুন, আমি কেন পড়বো? রোশন গম্ভীর কণ্ঠে বলল। দুটো হেলমেট নেই সাথে। সারা শান্ত কণ্ঠে বলল, দুইটা নেই যখন আমি কেন পরবো হেলমেট? রোশন পূর্বের ন্যায় গম্ভীর কণ্ঠে বলল, সেফটির জন্য। আমার চেয়ে আপনার সেফটি বেশি জরুরি। আপনি সেফ থাকলেই তো আমায় সেভ করতে পারবেন। রোশন সেই পূর্বের ন্যায় গম্ভীর কণ্ঠে আবারও বলল। ইউ আর মোর ইম্পর্টেন্ট টু মি। সারা আমতা আমতা করে বলল,
কিন্তু রোশান রাগান্বিত কণ্ঠে বলল। তুমি কি পড়বে নাকি বাড়াবাড়ি করতেই থাকবে? সারা ভয়ে ভয়ে হেলমেটটা পরে নিল। রোশান এখানে শেষ করলো না, সারাকে এবার বলল। তোমার অন্যটা দাও। সারা এবারও অবাক হয়ে প্রশ্ন করল। ওড়না কেন? দিতে বলছি দাও। সারা গায়ের ভেজা ওড়নাটা খুলে রোশনের দিকে এগিয়ে দিল। রোশান ওড়নার এক মুঠো নিজের হাতে ধরে আরেক মুঠো সারার হাতে দিয়ে বলল। কোমরে প্যাচ দাও। সারা কৌতূহলী হয়ে প্রশ্ন করল। আমাকে বাঁধবেন কেন? রোশান চোয়াল শক্ত করে বলল। কিন্তু গাছের সাথে পাচ্ছি না, আমার সাথে পাচ্ছি। সারা মৃদু হাসল। রোশান সারাকে তার সাথে ওড়নার সাহায্যে বেঁধে নিয়ে খুব সাবধানে বাইক চালাচ্ছে। সারা যে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে রোশান দেখেই বুঝতে পেরেছে। যাতে বাইক থেকে না পড়ে সেজন্য এত সেফটি দিয়ে নিয়ে যাচ্ছে। পুরুষ মানুষ তার শখের নারীকে এভাবেই আগলে রাখার চেষ্টা করে। বাইক চলছে, আকাশ থেকে বৃষ্টি পড়ছে। সারা রোশানের পিঠের উপর মাথা রেখে আরামসে রোশানকে জড়িয়ে ধরে যাচ্ছে। সারা যেন আজ তার বর্ষণ সঙ্গীকে খুঁজে পেয়েছে। 20 মিনিট পরে রোশান বাড়িতে পৌঁছালো। বাইক সোজা ঘরের সিঁড়ির কাছে স্ট্যান্ড করে ঘাড় হালকা ঘুরিয়ে মৃদু কণ্ঠে ডাকলো। তুমি কি ঘুমিয়ে গেছো? আমরা পৌঁছে গেছি। কথা বলার শক্তিটুকু সারা শরীরে নেই, সে রেসপন্সও ঠিকভাবে করতে পারছে না। রোশান এক হাত দিয়ে বাইক সামলে আরেক হাত সারার গালে দিয়ে বলল। আমরা পৌঁছে গেছি। সারা জরাজীর্ণ কণ্ঠে সায় দিল। বেঁধে রেখেছেন, নামবো কি করে? রোশান তার পেটের সাইড থেকে ওড়নার গিট খুলে দিল। সারা আস্তে বাইক থেকে নামলো। সারা নামার সময় রোশান তাকে সাহায্য করতে করতে নিজেও বাইক থেকে নামলো, কারণ সারার দাঁড়ানোর মতো শক্তি নেই গায়ে। মাথার মাঝে চক্কর দিচ্ছে, কেমন অচেতন করে ফেলছে সারাকে। বাইক থেকে নেমে সারা কোনো মতে দাঁড়ালো। রোশান বাইক বন্ধ করতে করতে দেখলো সারা কেমন ঢুলছে, এখনই পড়ে যাবে। রোশান বাইকের চাবি দ্রুত পকেটে গুজে সারাকে ধরলো। সারা সাথে সাথে ঢুলে পড়ে গেল রোশানের উপর। রোশানের বুকের উপর সারার মাথা রাখা, চোখ দুটো বন্ধ, শুধু নিঃশ্বাসটা বইছে। রোশান সারার গালে হাত দিয়ে কয়েকবার ডাকলো। সারা, শুনতে পাচ্ছ? সারার কোনো রেসপন্স নেই। রোশান চিন্তায় পাগল হওয়ার উপক্রম প্রায়। সারার কি হলো? হঠাৎ রাগ দেখালো, বৃষ্টিতে ভিজলো, এখন আবার অচেতন। এমন সময় রোশানের মা বাবা, জিনাত, ওশান সবাই উপস্থিত হন। রোশান সারা দুজনকে এভাবে ভেজা অবস্থায় দেখে রোশানের বাবা কি প্রশ্ন করবে বুঝতে পারছে না, কারণ তার ছেলে খামখেয়ালি কাজ কখনো করে না। বৃষ্টিতে ভিজতে সে কখনোই পছন্দ করে না। সামান্য বৃষ্টির পানিতে ঠান্ডা লেগে যায়। আজ ভিজলো কেন? বিকালে ফোন দিলে বলল, একটু কাজে আছি, ফিরতে লেট হবে। কিন্তু কাজটা কি ছিল? রোশানের বাবা মনে মনে দুনিয়া চিন্তা করলেও রোশানের মা কোনো ভাবনা চিন্তা না করে প্রশ্ন করলো, তুমি জানো না বৃষ্টিতে ভিজলে তোমার ঠান্ডা লাগে? এভাবে বৃষ্টিতে ভিজেছো কেন? আমরা বাড়ির সবাই চিন্তা পাগল হয়ে যাচ্ছি, ফোনের ওপর ফোন দিচ্ছি, তোমার কোনো খোঁজ নেই। রোশান কিছুটা বিরক্ত কণ্ঠে উত্তর দিল, আমি তো বাবাকে জানিয়েছিলাম যে ফিরতে লেট হবে, তাহলে অকারণে এত চিন্তার কি আছে বুঝলাম না। আমি তো বাচ্চা নই আম্মু, এত চিন্তা করতে হবে? রোশানের মায়ের মেজাজ আরো খারাপ হলো। সারার দিকে তাকিয়ে খিটমিট কণ্ঠে বলল, এই মেয়েটা এত রাত অবধি বাড়ির বাইরে কি করছিল? কোনো বাড়ির বউ এত রাতে বাইরে থাকে? ওর তো শৃঙ্খলা বলে কিছুই নেই। আগেও উচ্ছৃঙ্খল ছিল, এখনো তাই আছে। রোশান বিরক্ত চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার স্ত্রী আমার সাথে বাইরে ছিল, এখানে শৃঙ্খলা আর উচ্ছৃঙ্খলার কিচ্ছু নেই। রোশানের বাবা তার স্ত্রীর দিকে রাগি চোখে তাকিয়ে বলল, তুমি দেখছো না বৌমা অসুস্থ? আজে বাজে কথা বলে ছেলে মাথা খাচ্ছ? রোশানের মা তার বাবার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, তোমার বৌমাকে কে বলেছে মাঝরাত অবধি এই ঝড় বৃষ্টির মাঝে বাইরে থাকতে? রোশান কারো কথা শুনতে ভালো লাগছে না। সে ওশানকে গাড়ির চাবি দিয়ে বলল, গাড়িটা ঘরে তোলো, আমি রুমে যাচ্ছি। রোশানের মা আবারও বলল, মা তো হওনি তাই বুঝবা না, এখন মায়ের কথা বিরক্ত লাগছে তোমার। রোশান সারাকে পাজা কোলে তুলে নিয়ে বলল, মা শব্দটা অপমান করছো তুমি। সারা তোমার মেয়ের মতো, ওর অসুস্থতা বিচলিত হতে দেখলাম না তোমাকে। যতটা জিনাত অসুস্থ হলে তুমি হও। বলেই সারাকে কোলে তুলে নিয়ে নিজের ঘরে চলে গেল। জিনাতের চোখ দুটো হিংসায় জ্বলে উঠল। সে বলল, দেখলে ফুপি, নির্লজ্জ হয়ে গিয়েছে রোশান, কিভাবে সবার সামনেই সারাকে কোলে তুলে নিল। রোশান সারাকে ঘরে নিয়ে চারিদিকে চোখ বুলালো। ভেজা শরীরে বিছানায় শুইয়ে দিলে আবার বিছানা ভিজে যাবে। রাতে সারার ঘুমাতে অসুবিধা হবে, কি করা যায়? 2 মিনিট চিন্তা করে ফ্লোরে শুইয়ে দিল, তারপর ঘরের দরজা বন্ধ করে দিল। ভেজা শরীরে সারার জামা একদম লেগে আছে শরীরের সাথে, কিভাবে খুলতে হবে রোশান বুঝতে পারছে না। জামা খোলার মতো কোনো সিস্টেমও নেই। এই মুহূর্তে সহজ উপায় হিসেবে সারার জামা কাটা ছাড়া উপায় নেই। রোশান ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট কাঁচি বের করে সারার জামা সাবধানে 2 সাইড থেকে কেটে জামা খুলল। মনে মনে বিড়বিড় করে বলল, এত টাইট জামা কেউ পরে?
মনে হচ্ছে শরীরের সাথে পলসটা করে রেখেছে। মেয়েদের কামিজ কিভাবে পরাতে হয় রোশান জানে না। সে দ্রুত তার একটা সাদা টি শার্ট আর সারার একটা স্কার্ট পরিয়ে সারাকে বিছানার উপর শুইয়ে দিল। ভিজে আঙ্গুলগুলো কেবল রক্তশূন্য দেখাচ্ছে, মুখটা যেন সতেজ আর পবিত্র দেখাচ্ছে। চুল ভেজা থেকে পানি পড়ছে। রোশান ভেজা চুলে দ্রুত টাওয়েল পেঁচিয়ে দিয়ে নিজে চেঞ্জ করতে গেল। ওয়ার্ড্রপ থেকে একটা ব্লু রঙের টি শার্ট আর একটা ব্লু রঙের ট্রাউজার বের করে পরে মাথার পানি ঝাড়তে ঝাড়তে বাইরে বেরিয়ে এলো। ঠান্ডায় কয়েকবার হাঁচি দিল রোশান। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গিয়ে লোশন মাখাতে মাখাতে খেয়াল করলো আয়নার ভেতর সারা ঠান্ডায় গুটিসুটি মেরে শুয়ে আছে। রোশান আলমারি থেকে কম্বল বের করলো, ভাঁজ করে কম্বলটা সারার গায়ে জড়িয়ে দিল। টাওয়েল দিয়ে মাথার পানি ভালোভাবে কিছুক্ষণ মুছে চুলগুলো ঝরঝরা করে দিল। কপালে হাত দিয়ে দেখলো কপালে অনেক তাপমাত্রা, অথচ হাত পা ঠান্ডা। রোশান খানিকটা সরিষার তেল নিয়ে সারার পায়ের তালুতে আর হাতের তালুতে ঘষতে লাগলো। হাত পা একটু গরম করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই গরম হচ্ছে না। এমন সময় এক কাপ চা হাতে জিনাত রুমের দরজায় এসে টোকা দিল। রোশান কোনো উত্তর না দিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলতে জিনাতকে দেখে বলল, কি চাই? জিনাত ধোয়া ওঠা চায়ের কাপটা রোশানের দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার ঠান্ডা লেগে যাবে, গরম চাটা খাও, ভালো লাগবে। রোশান গম্ভীর মুডে বলল। নো নিড। জিনাতের মুখটা সাথে সাথে কালো হয়ে গেল। সে মুখ কালো করে বলল, কেন? রোশান আবারও গম্ভীর কণ্ঠে বলল। আমি চা খাওয়ার মুডে নেই জিনাত। জিনাত রোশানকে খুশি করতে হাসি হাসি মুখে বলল, তাহলে চলো, তোমার ফেভারিট গরুর মাংস আর খিচুড়ি রান্না করেছি আমার নিজের হাতেই। রোশান রোশান খুশির পরিবর্তে বিরক্ত হলো। কপালের চামড়ায় 3টা ভাঁজ পড়ল বিরক্তিতে। বিরক্ত কণ্ঠে প্রশ্ন করল। বাট হোয়াই জিনাত? জিনাত প্রশ্নের বিপরীতে প্রশ্ন ছুড়ে বলল। কিসের ওয়াই? রোশান চোয়াল শক্ত করে বলল। তুমি আমার জন্য কেন আমার ফেভারিট কিছু রান্না করবে? জিনাতের মুখটা কালো হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমার পছন্দের গুরুত্ব আমি আজীবনই দিই রোশান। প্লিজ চলো, তুমি না খেলে আমি খেতে পারবো না। রোশান সারার দিকে তাকিয়ে বলল, আমার ওয়াইফ না খেয়ে আছে আর আমি গিয়ে আমার ফেভারিট খাবার খাবো? আমার ওয়াইফ না খেলে আমিও কিছু খেতে পারবো না। সো প্লিজ জিনাত, যাও তুমি। জিনাতের চোখে অটোমেটিক পানি চলে এলো। সে উত্তেজিত হয়ে বলল, তুমি আমার সামনে কিভাবে সারার প্রতি এত কেয়ার দেখাও রোশান? তোমার কি এতটুকু খারাপ লাগে না? তোমার বিবেক কি মরে গিয়েছে? তুমি আমার সামনে বিয়ে করে নিজেকে সুখী প্রমাণ করতে চাও। কিসের এত রাগ? একটা ভুলকে কেন্দ্র করে আমার গোটা জীবনটা ধ্বংস করে দিলে, সাথে নিজের জীবনও ধ্বংস করে দিলে। আমি জানি তুমি নিজেকে সুখী দেখাতে গিয়ে শেষ করে যাচ্ছ, কিন্তু আমি সুখে নেই। তুমি তুমি আমাকে কষ্ট দিতে গিয়ে এই মেয়েটার প্রতি ভালোবাসার অভিনয় করেই যাচ্ছ। এখানে ভালোবাসা বলে কিছুই নেই, আমি জানি। প্লিজ রোশান, রাগে তুমি অনেক কিছু করেছো, অনেক কিছু বলেছো, কিন্তু সারা নামের ওই মেয়েটাকে তুমি ভালোবাসো না। তুমি আমাকে ভালোবাসতে, আর এখনো আমাকেই ভালোবাসো। রোশান খানিকটা অবাক হয়ে কপালে চামড়া কুঁচকে জিনাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে হেসে জবাব দিল, আমার একটুও খারাপ লাগে না জিনাত। তোমার মাথায় সমস্যা আছে, তাই আবল তাবল বকছো তুমি। জিনাত কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তুমি কি অতীত ভুলে গিয়েছো? রোশান বিরক্ত কণ্ঠে জিনাতের কথার উত্তর দিল, মেবি তুমি ভুলে গেছো। আমি কিছুই ভুলিনি। তুমিই আমাকে ভালোবাসতে, আর আজও আমাকেই ভালোবাসো। রাগা চিড়ে তুমি আমাকে রেখে অন্যত্র বিয়ে করেছো, অথচ আজ আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। রোশান কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, তোমাকে আমি ভালোবাসছিলাম কবে? জিনাত কান্না মিশ্রিত কণ্ঠে প্রশ্ন করল, শুনি, তাহলে বিয়ে করতে রাজি হয়েছিলে কেন? রোশান রাগান্বিত কণ্ঠে বলল, শুধুমাত্র মা চেয়েছিল বলে সম্মতি দিয়েছিলাম। নিজের বউ হিসেবে কোনোদিন তোমায় পছন্দ ছিল না আমার। জিনাত আবারও কাঁদতে কাঁদতে বলল, তোমার বিয়েতে সম্মতিকে ভালোবাসা ভেবে একজনকে ঠকিয়ে তোমার কাছে এসেছিলাম, আর তুমি কেন আমাকে রিজেক্ট করে অন্য কাউকে বিয়ে করলে? আমার এই সামান্য ভুলের শাস্তি তুমি আমাকে এইভাবে দিলে। দিনের পর দিন তোমাকে ভালোবেসে ক্লান্ত ছিলাম, একাকিত্ব কাটাতে অন্য একজনের সাহায্য নিয়েছিলাম, আর তুমি এই সামান্য ইস্যুটার জন্য আমাকে ছেড়ে সারাকে বিয়ে করলে। এমন তো হতে পারে সারাও কাউকে ঠকিয়ে তোমার কাছে এসেছে। সেদিন কি সারাকেও ছেড়ে দেবে? আর সেদিনের কথা বাদে দিলাম, তুমি তো মেয়েটাকে ভালোবাসো না, তাহলে কেন বলে দিচ্ছ না তুমি ওকে ভালোবাসো না? তুমি আমাকে ভালোবাসতে। রোশান তাচ্ছিল্যের স্বরে আবারও হাসলো, হেসে বলল, সারা কখনো কাউকে ঠকানোর মেয়ে নয়। আর তুমি শিওর কিভাবে আমি সারাকে ভালোবাসি না? আমি সারাকে ভালোবাসি। জিনাত রুক্ষ কণ্ঠে বলল, ভালোবাসলে তো এতদিনে ইন্টিমেট পর্যন্ত করাতো সম্পর্ক। সারাও ছোট নয়, আর তুমিও পরিপূর্ণ পুরুষ। দুজনেই সব বোঝো,
ইন্টিমেট তো দূর, একটা চুমুও হয়নি তোমাদের। এত গোপন কথা জিনাত কিভাবে জানলো ভেবে অবাক হচ্ছে রোশন। সে প্রশ্ন করলো জিনাতকে। এত গভীর খবর তুমি কিভাবে পেলে? এই ঘরে সিসিটিভি লাগিয়েছো? তোমার বউ কাজের বুয়াদের সাথে শেয়ার করেছে। বোঝো কেমন ইমম্যাচিওর মেয়ে বিয়ে করেছো। এসব ও বাইরে বলে। রোশন সারার প্রসঙ্গ এড়িয়ে বলল, একটা সম্পর্কে কি ইন্টিমেটই সব? যদি হয় সেটা হবে। বলেই ঘরের দরজা জিনাতের মুখের উপর বন্ধ করে দিল রোশন। বাইরে দমকা হাওয়া বইছে, ঘন ঘন মেঘের গর্জন শোনা যাচ্ছে, ক্রমশ বাতাসের তীব্রতা বাড়ছে। টিভিতে উপকূলবর্তী এলাকাগুলোতে 10 নং মহা বিপদ সংকেত দেখাতে বলছে। বাহিরে বড় বড় গাছগুলো শিকড় সহ উপড়ে পড়ছে। ঘন ঘন লোডশেডিং হচ্ছে। রোশন দরজায় হেলান দিয়ে তাকিয়ে আছে সারার দিকে। কম্বল গায়ে দিয়েও সারা ভয়াবহভাবে কাঁপছে। কম্পন কোনোভাবেই কমছে না। এই ঝড় বৃষ্টির মাঝে কোনো ডাক্তারও আসবে না। রোশন কি করবে বুঝে উঠতে পারছে না। যদি সারার বাড়াবাড়ি রকমের কিছু হয়ে যায়। এরই মাঝে আবারও লোডশেডিং হলো। পুরো রুম জুড়ে নিকষ কালো অন্ধকার। বাইরে থেকে শুধু মেঘের গর্জন শোনা যাচ্ছে। রোশন ফোনের টর্চ জ্বালিয়ে সারার দিকে এগিয়ে গেল। সারা চোখ খুললেই অন্ধকার দেখে ভয় পাবে। ও অন্ধকার দেখে ভয় পায় খুব। রোশন বিছানায় উঠল। বেড সাইডে রাখা সেন্টার টেবিলের উপর ফোনটা উপুর করে রাখলো। সারার কপালে হাত দিয়ে দেখলো এখনো জ্বর আসেনি, হয়তো জ্বর আসবে তাই কাঁপছে। রোশন সারার কম্বলের মাঝে ঢুকে গেল। বৃষ্টিতে এমনি আবহাওয়া ঠান্ডা থাকে, তাতে এখন অক্টোবরের প্রথম সপ্তাহ। শীত ঘরের দরজায়। বৃষ্টিতে ঠান্ডা একটু বেশি লাগার কথা, তার উপর রোশন নিজেও সারাদিন ভিজেছে। ঠান্ডায় কম্বলের মাঝে ঢুকে একটা আরামদায়ক অনুভূতি হলো। সে সারার মুখের দিকে তাকিয়ে রইল। কি অপূর্ব দেখতে সারা। ঠোঁটজোড়া যেন সদ্য ফোটা গোলাপের পাপড়ি। রোশনের মন আজ অশান্ত। যতবার সারার দিকে তাকাচ্ছে ততবারই ভুলভাল কিছু করতে ইচ্ছা করছে। রোশনের যথেষ্ট বয়স হয়েছে, তাই নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা আছে। তাই নিজেকে কন্ট্রোল রেখে প্রেয়সীর মুখের দিকে তাকিয়েও সবটুকু সুখ উপলব্ধি করতে পারছে। এমন সময় সারা ওর একটা পা রোশনের পায়ের উপর তুলে দিল। মুহূর্তের মাঝে বাইরের উস্কানিমূলক আবহাওয়া আর সারার স্পর্শ রোশনের গভীর অনুভূতিকে উস্কানি দিল। রোশন খেয়াল করলো সারার পা গরম নেই, বরং বরফের মতো ঠান্ডা। রোশন সারার ঠান্ডা পাজোড়া নিজের পায়ের আয়ত্তে আনলো। এর ফলে রোশনের অনুভূতি আরও প্রবল হলো। এমনিতেই অনুভূতি যাতা অবস্থা, তার উপর সারা রোশনের গায়ের উপর হাত রাখলো। রোশনকে কি সে কোলবালিশ ভাবলো নাকি ঘোরের মাঝে জড়িয়ে ধরলো রোশন বুঝতে পারল না। সারা রোশনের বুকে মাথা গুঁজে কি যে বিড়বিড় করে চলেছে। পুরুষ মানুষ তার হৃদয়ে বসবাস করা নারীর কাছে আসার আহ্বানে কতক্ষণই বা নিজেকে আড়াল রাখতে পারে। রোশনের দেহ মন নিঃশাক্ত হয়ে উঠল, কিছুই তার নিয়ন্ত্রণে নেই। সে সারার পেটের উপর হাত রেখে সারাকে নিজের সাথে শক্তভাবে জড়িয়ে ধরল। আরেক হাত দিয়ে ফোনের টর্চ বন্ধ করে দিল। রোশনের স্পর্শ পেয়ে ঘুমন্ত অবস্থায় সারা নিজেই রোশনকে আরও শক্ত বাঁধনে আঁকড়ে ধরল। রোশনের অনুভূতি ক্ষণে ক্ষণে আরও তীব্র হচ্ছে। রোশনের বুকে মাথা গুঁজে সারা অচেতন অবস্থায় বলছে, আমাকে ভালোবাসেন না কেন আপনি? আমার কাছে কেন আসেন না? রোশন সারার কপালে চুমু দিয়ে বলল। এত পাগলামি করে কি মেরে ফেলতেছো আমাকে? সারা এড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, ভালোবাসি আপনাকে শ্যামসুন্দর পুরুষ। শ্যামসুন্দর আর ভালোবাসি কথা দুটো রোশনের হৃদয়কে নাড়িয়ে তুলল। অদ্ভুত এক ভালো লাগায় তুলে উঠল তার হৃদয়। সহস্রবার কানের ভেতর কথাটা বাজছে। এই মধুর আর সুখময় কথা সে আগে পরে কখনোই শোনেনি। কেমন যেন পাগল করা এক অনুভূতি। ঠোঁটের কোণে ভালো লাগাময় নেশাক্ত হাসি নিয়ে সে সারা সমস্ত মুখে ভালোবাসার চুম্বন এঁকে দিল। প্রিয়তমার মুখে চুম্বনাকার প্রতিযোগিতা হলে এই মুহূর্তে রোশন সিদ্দিকী প্রথম হতো। সে সারার মুখ থেকে গলা থেকে ঘাড় সহস্র চুমুতে ভরিয়ে তুলল। সারার অচেতন শরীর রেসপন্স করছে, ভালো লাগায় কাঁপছে তার শরীর। এই অনুভূতির নাম ভালোবাসা। ক্ষণে ক্ষণে তাদের ভালোবাসার তীব্রতা বাড়ছে, গভীর থেকে গভীর হচ্ছে। ভালোবাসার অতল সমুদ্রে ডুবে গেল দুজন। পরের দিন তীব্র জ্বর অবস্থায় ঘুম ভাঙল সারার। ঘুম ভাঙতেই দেখলো রোশনের বুকের উপর তার মাথা। রোশনও তাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। শরীরে জ্বর থাকলেও রোশনের বুকে মাথা দেখে শারীরিক সব অসুখ যেন বিলীন হয়ে গেল। সারা একটুও নড়চড় করলো না। সে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আবার শুয়ে রইল। শুধু মনে মনে প্রার্থনা করছে এই মানুষটা যেন ঘুম না ভাঙে সহজে। সে আজীবন এই বুকেতে মাথা গুজে স্বস্তির নিঃশ্বাস নিতে চায়। হৃদয়ে কিছু অজানা সুখের অনুভূতি চেপে ধরে সারা আবার ঘুমিয়ে পড়ল। ঠিক 2 ঘন্টা পর রোশনের ঘুম ভাঙল। ঘুম ভাঙতেই দেখলো তার বুকে সারা মাথা গুজে শুয়ে আছে। চুলগুলো একদম এলোমেলো অবস্থায় আছে। সদ্য ঘুম ভাঙতে যদি নিজের বউকে বুকের উপর নিঃশ্বাস ফেলতে দেখা যায়, একজন পুরুষের একটা সকাল সুন্দর হওয়ার জন্য আর কি কিছু লাগে? সারার মুখের উপর পড়ে থাকা চুলগুলো আলগোছে সরিয়ে দিল রোশন। অনায়াসে তার ঠোঁটজোড়া সারার কপালে নেমে গেল। জ্বরের তাপে পুড়িয়ে উঠল রোশনের ঠোঁটজোড়া। আর তখনই মনে পড়ল গত রাতের কথা। রোশন জ্ঞানে গত রাতে সারার সাথে গভীর আলিঙ্গনে লিপ্ত হয়নি।
কখন যে কিভাবে ঘটেছে রোশন নিজেও জানে না। মনে মনে বলল, ও শিট, এ মেয়ে টের বলে আমার মা ইজ্জত আস্ত রাখবে না। কাজের বুয়া থেকে শুরু করে কাকে কাকে বলবে কে জানে। পারলে মাইকিং না করে দেয়, আবার সুস্থ হলে বুঝিয়ে বলবো। রোশন আরেকবার সারার কপালে চুমু দিয়ে বিছানা ছেড়ে উঠল। পেটে ভয়ানক ক্ষুধা, কিন্তু সারা খায়নি বলে সে নিজেও খায়নি। তারই কারণে সারা কষ্ট পেয়ে সারাদিন না খেয়ে এলোমেলো চলাফেরা করেছে। স্বামী হিসেবে নিজেকে অযোগ্য বলে মনে হচ্ছে। ওয়াশরুমে গিয়ে গোসল সেরে ফ্রেশ হয়ে ঘরের দরজা খুলল রোশন। বাইরে বেরিয়ে কানে ফোন দিয়ে কোথাও যেন ফোন করছে। ফোন রিসিভ হতে রোশন বলল, একটা ফ্ল্যাট দেখো আমার জন্য, 1 তারিখে উঠবো আমি। রোশনকে বাইরে দেখে রোশনের আম্মা এগিয়ে এসে বললেন, তোমার কি শরীর খারাপ? এত বেলা করে তো তুমি কোনোদিন ঘুম থেকে ওঠো না। কতবার ডাকাডাকি করলাম, সারা শব্দ দিলে না। সারা কোথায়? সে ওঠেনি? রোশনের চোখে মুখে তীব্র বিরক্তি। সে বিরক্ত কণ্ঠে মায়ের দিকে তাকিয়ে বলল, হৃদয় অসুস্থ আম্মু, শরীর নয়। থতমত খেয়ে রোশনের আম্মা বলল, কি হয়েছে? আমার বিয়ে দিছিলে কেন? তোমার একটা ঘর সংসার হবে সেজন্য। রোশন চোয়াল শক্ত করে বলল, আমার ঘর সংসার হওয়ার জন্য নাকি নাকি আমার জীবনটাকে নরকে পরিণত করার জন্য? আমার স্ত্রীর কাছে আমাকে চরিত্রহীন প্রমাণিত হতে হচ্ছে। রোশনের আম্মা কৌতূহল নিয়ে প্রশ্ন করল, মানে কি বলতে চাইছো? রোশন বিরক্ত চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি জিনেতকে কেন বিয়ে দিচ্ছ না? কি চাইছো তুমি? আমার আর সারা জীবন জিনেতের কারণে অশান্তি আসুক, আর সারা আমাকে ছেড়ে চলে যাক, পরে আমি বাধ্য হয়ে জিনাতকে? এইসব তোমার ভুল ভাবনা আম্মু। আমি যেমন তোমার শ্রেষ্ঠ সন্তান, তেমনি কারো শ্রেষ্ঠ স্বামী হতে চাই। এরই মাঝে রোশনের বাবা এগিয়ে এসে বলল, জিনাতের তো কম বয়স হয়নি, এখন বিয়ে না দিলে আর কবে বিয়ে দেবে তুমি? রোশনের আম্মা বলল, সে বিয়ে করতে রাজি না হলে কি জোর করে বিয়ে দিব আমি? জিনাত কি এখন বেশি হয়ে গিয়েছে তোমাদের কাছে? মা বাবা মরা মেয়েটা কি পেয়েছে জীবনে? আমি মেয়ের মতো মানুষ করেছি, চেয়েছি নিজের কাছে রাখতে, এতে দোষের কি আছে? রোশন অনুরোধে সুরে বলল, আমি আমার দাম্পত্য জীবনে জিনেতের জন্য রোজ অশান্তি চাই না। জিনেতের যতদিন না বিয়ে হচ্ছে এ বাড়িতে আমি পা রাখবো না। জিনেত ছাড়াকে সুযোগ পেলে নেগেটিভ কথাবার্তা দিন দিন ছাড়ার মনে আমার জন্য সন্দেহের সৃষ্টি হচ্ছে, আমাদের সম্পর্কে অবনতি হচ্ছে। রোশনের আম্মা সারার নাম শুনতে তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, মেয়েটা এসেই তোমার মাথা খেয়ে ফেলেছে। এভাবে মা ছেলের সম্পর্ক নষ্ট করে এসব অলক্ষী মেয়েরা। সারা আমাকে কিছুই বলেনি, তুমি একটা দিনও ওর সাথে ভালো ব্যবহার করনি। ও যে পরিমাণ চঞ্চল প্রকৃতির মেয়ে, আমি তো ভয়ে থাকতাম না জানি কবে কি করে বসে। ভাগ্য ভালো আমাকে প্রশ্নবিদ্ধ করেনি কোথাও, ওর জন্য কোথাও আমাকে জবাবদিহিতা করা লাগেনি। এর মাঝে জিনাত এসে বলল, আমি কি বলেছি রোশন? তখন থেকে আমার নামে হাজার অভিযোগ দিয়ে যাচ্ছ। কি করেছো জানতে চাও? চলো তোমার রুমে। বলেই রোশন জিনাতের রুমের দিকে রওনা হলো। জিনাত সহ রোশনের মা বাবা রোশনের পিছ পিছ গেল। রোশন জিনাতের রুমে গিয়ে একটা চেয়ারের সাহায্যে জিনাত এবং রোশনের অ্যাটাচ ছবি নামালো। ফ্লোরে সেই ছবি ছুঁড়ে মেরে ভেঙে ফেলে বলল, তোমার সাথে আমার জাস্ট বিয়ের কথা হয়েছিল জিনাত। তোমার যদি আমার পাশে সারাকে সহ্য না হয় তাহলে সারার স্বামী আমি। সারা কিভাবে সহ্য করবে শুনি? স্বামী স্ত্রী পবিত্র সম্পর্কের ব্যাপারে তুমি কি বুঝবে? মেয়েরা অন্যের স্বামীর দিকে নজর দেয়, তাদের কি বলে জানো তো? না জানলে সমাজে 5 জনকে জিজ্ঞাসা করে দেখো। আজকের পর তুমি সারাকে একটা খারাপ কথাও বলবে না, একটাও না। বলেই রোশন রাগে গটমট করতে করতে বেরিয়ে গেল। জিনাত ফ্লোরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। রোশনের আম্মা জিনাতকে ধরে বলল, কাঁদিস না মা, ওই মেয়েটা এসে আমার শান্ত ছেলেটার মাথা খেয়েছে। জিনাত কাঁদতে কাঁদতে বলল, আমার মাঝে কি কম ছিল ফুপি? সারার মাঝে কি এমন বেশি আছে বলো? সারা রোশনকে আমার জীবন থেকে কেড়ে নিল, আমি সারাকে খুন করে ফেলবো। রোশন সারার কপালে হাত রেখে আস্তে করে ডাকলো। রোশনের ডাকে ঘুম ভাঙলো সারা। রোশন শান্ত কণ্ঠে বলল, ওষুধ খেতে হবে। সারা ফ্যাল চোখে তাকিয়ে রইল রোশনের দিকে। রোশনের বাবা আর মতিয়া দুজনে মিলে খাবার নিয়ে এলো রোশন সারার জন্য। মতিয়া খাবারগুলো সেন্টার টেবিলের উপর রেখে বলল, বাবা, বৌমাকে খাইয়ে দাও। রোশনের বাবা রোশনকে বলল, তুমি খেয়ে নাও, আজে বাজে চিন্তা করো না কিছু নিয়ে। মতিয়া আর রোশনের বাবা চলে গেল। রোশন খাবার মাখিয়ে সারার গালে তুলে খাবার খাওয়াতে খাওয়াতে বলল, আরো ভিজবে বৃষ্টিতে? আপনি আর মেয়েদের সাথে মেলামেশা করবেন? আমি মেয়েদের সাথে মেলামেশা করলে তোমার কি? তুমি তো আর আমাকে ভালোবাসো না, তোমার সমস্যা কি? সারা অভিমানী মুখে বলল, আপনিও তো ভালোবাসেন না। রোশন গম্ভীর কণ্ঠে বলল, বলেছি তোমাকে ভালোবাসি সেটাও তো বলেন না। মুখ দিয়ে ভালোবাসি বললে ভালোবাসা হয়ে যায়, জানা ছিল না।
সারা হেসে দিল, হাসি মাখা মুখে বলল, কি বলতে চান? সরাসরি বললেই তো পারেন। আগে ওষুধ খাও, সুস্থ হও, সব বলবো। সারা ওর উত্তর পেয়ে গিয়েছে, শুধু মুখে শোনার অপেক্ষা। খাবার এবং ওষুধ খাওয়ানো শেষ হলে রোশান বলল, মাথায় কি একটু পানি দিয়ে দেবো? সারা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রোশান বালতি ভরে এক বালতি পানি এনে সারার মাথায় পানি দিচ্ছে আর কপাল টিপে দিচ্ছে। স্বামী এমন যত্নশীল হলে প্রতিটা মেয়েই বেঁচে থাকতে স্বর্গসুখ লাভ করে। রোশান সিদ্দিকী বরাবরই স্বামী হিসেবে বেস্ট। কোনো শাসন বারণ ছাড়াই বউকে নিজের আয়ত্তে রাখার ক্ষমতা একমাত্র রোশান সিদ্দিকীরই আছে। নিজের কেয়ার আর ভালোবাসা দিয়ে আটকে দিতে সক্ষম হয়েছে সারার মতো বেপরোয়া মেয়েকে। একটা পার্কে বসে আছে তন্ময় আর ছোঁয়া, সাথে আছে মৃন্ময় এবং দীপ। দীপ মোবাইল ফোনে ভীষণ ব্যস্ত আছে। দীর্ঘদিন পর পরীর মতো সুন্দর একটা মেয়ের সাথে ফেসবুকে রিলেশন হয়েছে। মেয়েটা ভীষণ লক্ষ্মী। ওর নাম তাহারিম, বাসা রংপুর। লং ডিস্টেন্স রিলেশনশিপ হলেও মনের দূরত্ব বিন্দু পরিমাণ নেই। ভালোবাসা খাঁটি হলে কাছে আর দূরে বলে কিছুই হয় না। দীপ এক সাইডে বসে চ্যাটিং করে যাচ্ছে। মৃন্ময় ওদের দুজনের মাঝে সমস্যার সলিউশনের চেষ্টা করছে। গত রাতে তন্ময় সুইসাইডের চেষ্টা করেছে। বোর্ড পরীক্ষা শেষ হলে ছোঁয়ার এঙ্গেজমেন্ট হবে এবং ছোঁয়াও সেই বিয়েতে সম্মতি জানিয়েছে। মৃন্ময় সারার সাথে কথা বলার জন্য উঠে গেল। তখন তন্ময় নীরবতা ভেঙে ছোঁয়ার হাত ধরে অশ্রুসিক্ত চোখে বলল, তুই কি সত্যি এ বিয়েতে রাজি ছোঁয়া? তন্ময়ের গায়ে আজ বেগুনি রঙের একটা পাঞ্জাবি, পরনে সাদা পায়জামা। ঘেমে পাঞ্জাবির বুকের কাছটায় ভিজে গিয়েছে। ফর্সা সুন্দর মুখশ্রীতে দুশ্চিন্তার ছাপ। কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম জমেছে। নাকের ডগা থেকে ঘাম বেয়ে পড়ছে। সিল্কি চুলগুলো ফ্যানের বাতাসে উঠছে। ছোঁয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনে বসে থাকা রূপকথার নায়কের দিকে। তার পক্ষে কি আদৌ সম্ভব এমন সুন্দর পুরুষের ভয়ানক ভালোবাসা উপেক্ষা করা? নারী কি টাকায় আটকায় নাকি ভালোবাসায়? ছোঁয়া দম ধরে রইল কিছুক্ষণ। ভেতরে কি চলছে কারো বোঝার উপায় নেই। তন্ময়ের থেকে হাতটা ঝাড়ি মেরে সরিয়ে নিয়ে বলল, আমি রাজি না থাকলে কি বিয়ে হতো? আমি এই বিয়েতে রাজি বলেই বিয়েটা হচ্ছে। ছোঁয়ার কথা যেন তন্ময়ের হৃদয়ে তালোয়ার চালানোর মতোই যন্ত্রণা দিল। বুকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, তবুও মন মানতে নারাজ। তন্ময় সম্পূর্ণরূপে শিওর এসব ছোঁয়ার মনের কথা নয়। তন্ময় আবারও ছোঁয়ার হাত নিজের দিকে টেনে নিল। শক্ত করে ছোঁয়ার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ছোঁয়া জান আমার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এমন করিস না প্লিজ। তোর দুটো পায়ে ধরি আমি। তুই বললে এই শহরের সবাইকে ডেকে সবার সামনে তোর পায়ে ধরে তোকে ভিক্ষা চাইব। তুই বললে আজীবন তোর বাবার গোলাম হয়ে থাকবো। আমি তোর বাবার পায়ে ধরবো। তুই যা বলবি তাই করব। শুধু আমাকে ছেড়ে যাস না। তুই তো জানিস ছোঁয়া, আমার জীবনে আর কেউ নেই। ভালোবাসা বুঝতে শেখার পর থেকে আমি শুধুই তোকে ভালোবাসি। আমার শিরা উপশিরা শরীর মনে সর্বত্র জুড়ে তুই শুধু তোর বসবাস ছোঁয়া। তুই জানিস তুই ছাড়া আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমার অক্সিজেন তুই ছোঁয়া। এই পৃথিবীতে আমার সম্পদ বলতে মা আর তুই ছাড়া কেউ নেই ছোঁয়া। দুজনের একজনকে ছাড়া আমি বাঁচব না ছোঁয়া। ছোঁয়া আবারও নিজের হাত ছাড়িয়ে নিল তন্ময়ের থেকে। বেশ কঠিন গলায় বলল, তুই কি একটা বাচ্চা ছেলে তন্ময়? এমন করছিস? তোর এত পাগলামি মানে কি? আমরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নই, উই আর জাস্ট ফ্রেন্ডস তন্ময়। অন্য কিছু নেই আমাদের মাঝে। আমি কি কখনো তোকে বলেছি তোকে আমি বিয়ে করব বা ভালোবাসি তোকে? আমি যখন এমন কিছু বলিনি, তাহলে তুই কোন আশে আমাকে নিয়ে এত কিছু ভেবে রেখেছিস? তন্ময় শান্ত থেকে অশান্ত হয়ে গেল। শান্ত তন্ময় এই প্রথমবার গর্জে উঠে বলল, আমাদের মাঝে কিচ্ছু ছিল না মানে? না ছিল কি? আমাকে যদি ভালো না বাসবি, আমার প্রতিটা জন্মদিনে নিজের হাত কেক বানিয়ে আমার জন্য পায়েস রান্না করে আমার জন্য পাঞ্জাবি কিনে কেন দিস তুই? সাথে আমার মায়ের জন্য শাড়ি। দেখ আজকের পরা পাঞ্জাবিটাও তোর দেওয়া। আমার দেওয়া প্রতিটা ফুল খুব যত্নে গুছিয়ে রাখা। আমার সাথে বৃষ্টিতে ভেজা। কোচিং শেষে পার্কে বসে গল্প করা। বাসায় যা রান্না করিস আমার জন্য গোপনে এনে খাইয়ে দেওয়া। আমার সামান্য অসুখ হলে আমার মায়ের মতো পাগল হওয়া। রোজ রাতে টিউশনি শেষে দেখা করা। নড়াইল পদ্মবিলে গিয়ে পদ্ম তোলা। এমন লক্ষাধিক স্মৃতি আছে। সেসব কি ভালোবাসা নয়? ছোঁয়া অন্যদিকে ঘুরে তাকিয়ে বলল, ওগুলো জাস্ট ফ্রেন্ড হিসেবে করেছি। তো এই ফ্রেন্ডশিপের ভিন্ন মিনিং করলে দোষ কি আমার? তন্ময় ছোঁয়ার গাল ধরে নিজের দিকে ঘোরালো। চোয়াল শক্ত করে বলল, ওসব ফ্রেন্ড হিসেবে ছিল? তাহলে তোকে আমি কিস করেছিলাম সেটা কি ছিল? তুই সেই কিসের রেসপন্সও করেছিস, সেটাও কি বন্ধুত্ব ছিল? কিসের মতো সুন্দর অনুভূতি একমাত্র ভালোবাসার মানুষকেই করা যায়। উত্তর দে, ওটাও ফ্রেন্ড হিসেবেই নিয়েছিস? তন্ময়ের এটাকে ছোঁয়া উত্তর দেওয়ার ভাষা হারালো। বুকের মাঝে টিপ টিপ শব্দ হচ্ছে তার।
চোখে মুখে মিথ্যার স্পষ্ট জাল ধরা পড়েছে। চোখ মুখ কাঁপছে ছোঁয়ার। তন্ময়ের আকুতি ভরা চোখের দিকে তাকাতে পারছে না। তন্ময়ের হাত থেকে নিজের মুখটা সরিয়ে নিয়ে বলল, হ্যাঁ, ওটাও এমনি ছিল, সবই এমনি ছিল। তন্ময় এবার আরো বেশি উত্তেজিত হয়ে বলল, মিনময় কি তোকে কিস করেছে কোনোদিন? দীপকে কিস করেছে? এতই যদি নর্মাল ব্যাপার হতো তুই ওদের সাথেও করলি না কেন? তুই মিথ্যা বলছিস আমাকে, বাবার প্রেশারে বিয়েতে রাজি হচ্ছিস, কেন সত্য বলছিস না? ছোঁয়া এবার চিৎকার করে বলে উঠল, আমার ইচ্ছে আমি বিয়ে করছি, তোকে কেন সব কিছুতে কৈফিয়ত দিব? তুই আমাকে ফোর্স করতে পারিস না তন্ময়। আমি তোর ফিলিংসে মূল্য দিতে পারিনি, তাই ক্ষমা করিস। আমি গেলাম, কোনোদিনও আমাকে আর বিরক্ত করবি না, তাহলে ভুলে যাব তুই আমার ফ্রেন্ড। বলেই ছোঁয়া টেবিল থেকে উঠল চলে যাবার উদ্দেশ্যে। সাথে সাথে তন্ময় ছোঁয়ার হাত টেনে ধরল। ফের আরেকবার ভিখারির মতো করুণ কণ্ঠে বলল, প্লিজ ছোঁয়া, এইভাবে যাস না। তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। বাঁচতে পারবো বল? আমি জন্মগত গরিব ছোঁয়া, দারিদ্রতা আমার দুর্বলতার জায়গা, কিন্তু এতে আমার দোষ নেই। আমি ইচ্ছা করে দরিদ্র ঘরে জন্ম নেইনি। আগে যদি জানতাম গরিব হলে পৃথিবীতে ভালোবাসার মানুষকে পাওয়ার পথে অনেক বড় বাধার কারণ হবে, তাহলে সৃষ্টিকর্তাকে বলতাম আমাকে যেন তোর থেকে বড়লোকের ঘরে জন্ম দেন। পরের জন্মে যেন আমি ভীষণ ধনী ঘরে জন্ম নেই, কারণ টাকা থাকলেই সব পাওয়া যায়। এই যে দেখ, দিনের পর দিন সাধনা করে তোকে পাচ্ছি না, অথচ অচেনা অজানা কেউ সাধনা ছাড়াই তোকে পেয়ে যাবে, কারণ তার টাকা আছে। ছোঁয়া চোখ বন্ধ করে বলল, আর কতবার আমাকে লোভী বলবি? আর কতবার এসব বলে অপমান করবি? যা তোর মনে আছে বল। তন্ময়ের বুক কেঁপে উঠল। সে কিছু আগে আঘাত দিয়ে ফেলল। দ্রুত অনুনয়ের স্বরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।